বয়স কত আপনার? 15। কিসে পড়েন আপনি? ক্লাস 10-এ পড়ি। কোন স্কুলে? নোয়াখালী জিলা স্কুল। নোয়াখালী জেলা স্কুলেতে পড়ছেন আপনি? জি। ক্লাস 10-এ? জি। আপনি কত ইনকাম করেছেন লাস্ট 3 মাসে? 2 লাখ প্লাস। সাধারণত আমি কোনো ভিডিও রেজাল্ট আগে বলি না, রেজাল্ট শেষে থাকে। আজকে আমি রেজাল্টটা আগে বলে দিলাম, তারপর আমি স্টোরিতে যাব। ওকে? ফুল পেমেন্ট আসলে এই মাসে আমার হবে 65,000 প্লাস। 65,000 টাকা প্লাস। গত মাসে ইনকাম কত ছিল? আমার গত মাসে ইনকাম ছিল 52,000। কত ইনকাম হলো এই ইনকাম মার্কেটে যাওয়ার পর? ইন টোটাল ইনকাম এখন পর্যন্ত কত হয়েছে? ইন টোটাল $40-50,000 হবে। $40-50,000 হলে কিন্তু 30-35 লাখ, এবং আপনি পাবলিক মিডিয়ামে বলতেছেন, এটা সমস্যা আছে কিন্তু। হবে। ভর্তি করার পর আমি আর ওর আম্মু পাশাপাশি ওর পাশে বসে থাকতাম, আসলে সে কি শিখতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ আর সে তো ছোট। হ্যাঁ। এখন দেখতেছি যে যেগুলা বলতেছে লাউড স্পিকার, আমি বলতেছি একটা সাউন্ড বক্স কিনে দিছি ওকে, তুমি শুনলে হবে না, আমরাও শুনবো। ভেরি গুড। স্মৃতি কোথা থেকে এসেছেন? পাবনা থেকে। আমি একদম গ্রামের মেয়ে। 6 ভাই বোন, 5 বোন, 1 ভাই। আচ্ছা। আর আমার বাবা কৃষি কাজ করে। আমার বাবা একা আমাদের বড় করেছেন, আমাদের বিয়ে দিয়েছেন, সম্পূর্ণ দায়িত্ব আমার বাবা করেছেন। আমার বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। মানে যখন আমার 15 বছর বয়স তখন আমার বিয়ে দিয়ে দেয়। 9-এ পড়তেছেন? 9 থেকে মাত্র নিউটনে উঠছি তখন। নিউটনে উঠেছেন? হ্যাঁ, নিউটনে উঠেছি, তখন বিয়ে হয়। ওকে। 4 মাস পরে আমি কনসেপ্ট করি এবং আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তো আমার শ্বশুর বাড়ির অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো। আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের ফ্যামিলি ওদের কিছুই না, শ্বশুর বাড়ি মাশাআল্লাহ অনেক ভালো। হাজবেন্ড কি করতো আপনার? হাজবেন্ড বিজনেস করে, ওদের মানে সম্পূর্ণ ওর বাবা বিজনেস করতো। পারিবারিক ব্যবসা? হ্যাঁ, পারিবারিক ব্যবসা। ওকে। ছিল আমার আরেকটা যা ছিল, আমার বিয়ের 3 মাস পরেই ওদের বিয়ে হয়। ও লেখাপড়া করতো ঢাকায় থেকে, ওরা দুজন লেখাপড়া করতো, কিন্তু আমি লেখাপড়া করতাম না। তখন ভেবে মানে বুঝেছি যে না, আসলে আমার লেখাপড়াটা শুরু করা উচিত, প্রথম থেকে আবার শুরু করা উচিত। ওকে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো, আমি এসএসসি পরীক্ষাটা দেই, তোমাদের ফ্যামিলিতে তো সবাই শিক্ষিত, আসলে আমি একদম এসএসসি পাসটা হলে তখন তো বলতে পারবো যে হ্যাঁ আমি এসএসসি পাস, মানে মোটামুটি ভালো রেজাল্ট হয়। হাজবেন্ডকে বললাম যে দেখো, এসএসসি তো দিলাম, ইন্টারটা পড়ি। তো অনেক বলে যে দেখো, আসলে ফ্যামিলি তো এসএসসি দেওয়াতেই কেউ রাজি না, আবার ইন্টার দিবা তাহলে সমস্যা হবে, ফ্যামিলিতে সমস্যা হবে। বললাম যে দেখো, আমি কোনো ক্লাস করবো না, কিছুই করবো না, আমি শুধু জাস্ট পরীক্ষাটা দিব। তো ইন্টার আমি ভর্তি, তখন আমার যে বড় বাচ্চাটা, ওই বাচ্চাটার বয়স তখন ছিল 2 বছর 3 মাস। এবার পরীক্ষা দিয়ে ইন্টারেও পাশ করলাম। করার পরে তারপর অনার্স ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল যে অনার্স করব, কিন্তু ওই জয়েন্ট ফ্যামিলি ছিল, আর আমার এরকম একটা ধারণা ছিল যে অনার্সে রেগুলার ক্লাস করতে হবে, আমি তাহলে পারবো না। তো তারপরে বললাম যে দেখি ডিগ্রিতে ভর্তি হই। আল্লাহর রহমতে ডিগ্রিও পাশ করলাম। ডিগ্রি ফাইনাল ইয়ার যখন আমি, তখন আমার এই ছোট বেবিটা কনসিভ করি। ওকে। যাকে আজকে আপনি এখানে নিয়ে আসছেন? আজকে নিয়ে আসছি। হ্যাঁ, ছোট বেবিটাকে ওকে পেটে নিয়ে, মানে আমি পরীক্ষা দিছি অনেক দূর, আমার কলেজে অনেক দূর, অনেক জার্নি করে গিয়ে পরীক্ষা দিতে হতো একদম। মানে তখন আমি 9 মান্থ আমার প্রেগনেন্সি চলে। পরীক্ষা দিয়ে ওটাতেও পাশ করি। তখন মনে হলো যে না, আসলে এখন কিছু একটা করা উচিত। আর এর মধ্যে আরেকটা, আমি 2018 সালে আমি এয়ারলাইন্সে মানে কেবিন ক্রু জবের জন্য আমি একটা কোর্স করেছিলাম ঢাকাতে। ওকে। মানে অনেক ইচ্ছা ছিল ওই জবের, সম্পূর্ণ ফটোশুট সম্পূর্ণ করেছিলাম তখন। আচ্ছা। তো 2 বার আমি ইউএস বাংলাতে অ্যাপ্লাই করি, কিন্তু আমার পাসপোর্ট ছিল না বিধায় ওরা আমাকে ডাকেনি। আর পর এটা নিয়েও ফ্যামিলিতে অনেক সমস্যা হলো, যার জন্য আমি ওইটার থেকেও আমি চলে আসি যে না, তাহলে ওটা এই জবটা করতে পারবো না, ওই জবটা আমি করতে পারবো না। চলে আসার পরে তারপরে মনে হলো যে না, এই 2 বছর মানে আমি মন খারাপ করেছিলাম যে আসলে কিছুই করবো না লাইফে, দরকার নেই, এরকমই যা আছে পড়াশোনা করতেছি, এরকম করে সংসারই করি বাচ্চা কাচ্চা নিয়ে। যার জন্য পরে দ্বিতীয় বাচ্চাটা আবার আমি নেওয়ার পরে মানে ভাবলাম যে না, এবার আমার আসলে কিছু একটা করা উচিত। মানে যেটা হতে পারিনি, তার থেকে কেবিন ক্রু হতে পারিনি, সমস্যা নেই, এখন আমার কিছু একটা করা উচিত। তো ওই লাইফ, মানে ওই যে জগৎটা, কেবিন ক্রু যে লাইফটা আমার ইয়ে ছিল যে ওই লাইফের সাথে আমি ফ্রিল্যান্সিং নিয়ে তখন 2018 থেকে আমি অনেকটা ঘাটাঘাটি করি যে, কিন্তু তখন আমি জানতাম যে ঢাকায় এসে কোর্স করতে হয় এবং এটা 6 মাসের কোর্স, সেটা তো পসিবল না বাচ্চা নিয়ে। তো ভাবলাম যে এটা কিভাবে কি করা যায়। আমার একটা ভাগ্নে আছে, ভাগ্নের সাথে গত 2020 সালে আমাকে মানে বলে যে আন্টি, এরকম ফোনে কাজ করা যায়, ফ্রিল্যান্সিং এর কাজ ফোনে করা যায়, আপনি কি করবেন? ও অলরেডি করে। বললাম যে হ্যাঁ, কেমন, আমাকে শিখিয়ে দাও, আমি করব। পরে ওই কাজ শুরু করলাম, সিপিএ মার্কেটিং এর কাজ। ওটাই হয়, মোটামুটি হতো, কিন্তু ভাবতাম যে এটা তো আসলে অনেক কষ্ট, সিপিএ মার্কেটিং অনেক কষ্টের। তো বললাম যে আচ্ছা মামা, ফ্রিল্যান্সিং নিয়ে দেখো তো কোনো কিছু করা যায় নাকি, আসলে এটা তো তেমন কিছু না, এগুলোর তো কোনো ভবিষ্যৎ নেই, তুমি একটু খোঁজ নাও। তো ও নিজে ওই বলেছিল ইশিখুনের কথা, যে ইশিখুনে এরকম অনলাইনে কোর্স হয়। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আরেকটু খোঁজ খবর নাও, কখন কেমন করে এটা শুরু করতে হয় বা কোর্স ফি কেমন, সম্পূর্ণ জেনে আমাকে জানাও। পরে ও বললো যে আন্টি, এটা হচ্ছে গত 2021 সালের এপ্রিল মাসের কথা। বললো যে আন্টি, সামনে জুন মাসে একটা নতুন ব্যাচ শুরু হবে, এরকম 3900 টাকা ফি, কিন্তু আগে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে।
বলার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আগে কম্পিউটারের ব্যবস্থা করি, তারপরে কোর্স করব। আপনার তো পারিবারিকভাবে অর্থের প্রয়োজন ছিল না, আপনার হ্যাঁ, হাজবেন্ড যথেষ্ট স্বাবলম্বী, তারপর আপনার কেন মনে হচ্ছিল যে কিছু করা দরকার? এটা হচ্ছে আমার নিজের জন্য, আমার মনে সেলফ স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, রাইট হ্যাঁ, রাইট, আমার নিজের জন্য যে আমার কিছু একটা করা উচিত, আমি করব, আমার নিজের একটা পরিচয় হবে, বিউটিফুল। মানে সবাই আমাকে চিনবে যে স্মৃতি নামের একজন আছে, স্মৃতি। কিন্তু আমি আমার নিজের একটা আইডেন্টিটি দ্বারা অন্যের পরিচয় দিয়ে পরিচিত হব না। মানে মানে একজনের মেয়ে বা একজনের ওয়াইফ বা একজনের মা, আমি মানে এটা অবশ্যই একটা বেটার পরিচয়, কিন্তু তার বাইরে আমার একটা পরিচয় থাকবে, সেলফ আইডেন্টিটি থাকবে। আই ডু রেসপেক্ট। হ্যাঁ, তো তারপর ওকে বলে সে হাজবেন্ডকে বললাম যে দেখো ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, তুমি একটা কম্পিউটারের ব্যবস্থা করে দাও। পরে ও বললাম, ওর সাথে বলে যাচ্ছে ঠিক আছে আমি তোমাকে কম্পিউটার দিচ্ছি, দেখো আর তুমি আরো খোঁজ খবর নাও, আসলে কি ফ্রিল্যান্সিং নামে কোনো কিছু আছে, মানে খোঁজ খবর নিয়ে তারপরে তুমি শুরু করো। মানে কিনে নিয়ে আসছি, আসার পরে আমি আমার ভাইয়াকে ফোন দিচ্ছি যে ভাইয়া আমি তো এরকম কম্পিউটার কিনে নিয়ে আসছি, আমি তো সেট আপ দিতেও জানি না, কিছু জানি না। আমার ভাইয়া আবার মোটামুটি এসব বিষয়ে অনেক, মানে কিভাবে সেট আপ দিতে হয় এগুলো খুব ভালো পারে। মানে আমি তার আগে থেকে এই ফ্রিল্যান্সিং এর যেসব গ্রুপগুলো আছে, আমি অনেক গ্রুপে জয়েন হয়েছি। 2021 সালের এপ্রিল মাসের ঘটনা হচ্ছে, উনি যেটা বলতেছেন ওনার নিজের মুখে, যেটাই হচ্ছে ওনার জীবনের প্রথম কম্পিউটার পাওয়া বা ব্যবহার করা। আর এখন হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে 2022 সালের জুলাই মাসের 2 তারিখ। আমি কি ঠিক বলেছি? জি ভাই। ওকে, তারপর বিভিন্ন ফ্রিল্যান্সিং এর গ্রুপে ছিলাম, আমি জয়েন ছিলাম। ওই গ্রুপ থেকে মানে অনেকের সাথে পরিচয় হয় যারা ফ্রিল্যান্সিং করে অলরেডি। এর মধ্যে সিলেটের কয়েকটা ভাই আছে, ওদের সাথেই মানে বেশি কথা হতো। ওদের বলছে যে ভাইয়া এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, ওরা মানে দেখা দিচ্ছে এই জায়গায় বাটন আছে, এই জায়গায় এটা আছে, এটা দিয়ে এটা করো, এটা দিয়ে ওটা করো। তো করার পর আমি যে মানে শিখুনে ভর্তি হবো, ওইখানে যে অ্যাডমিশন ফর্মটা এটা পূরণ করবো কিভাবে, আমি এটাও জানতাম না। এক ভাইয়াকে বললাম যে ভাই আমি তো এখানে মানে ফর্মটা যে পূরণ করবো, রেজিস্ট্রেশন করবো, আমি তো এটাও পারছি না। তো ভাইয়া বলতেছে এনিডেক্স দাও, আমি করে দিচ্ছি। তো আমি এনিডেক্সটা দিতেও ভয় পাচ্ছি। আমি ভাবছি যে এনিডেক্স দিয়ে আমার মানে কম্পিউটার আসবে, তাহলে আমার কম্পিউটার না জানি হ্যাক করে নিবে। আমি বুঝতে দিচ্ছি না, কিন্তু বলছে যে ভাইয়া এমনি করা যায় না, আপনি আমাকে ফোনে বলেন, আমি করে নিচ্ছি, আপনি আমাকে ফোনে বলেন। মানে ফোনে বারবার বলতেছে 2-2.5 ঘন্টা এরকম। তো আমি কিছুতেই পারছি না। তো ভাইয়া বলছে আপু কিছু মনে করবেন না, আপনি মনে হয় একটু সন্দেহ করতেছেন। পরে বললাম যে হ্যাঁ ভাই আসলে কিছু মনে করেন না, আমি আসলে এনিডেক্স সম্পর্কেও জানি না এটা কেমন কি। পরে বলছে আপু কোনো সমস্যা নেই, আমি যে আপনার কম্পিউটারে কাজ করব এটা আপনি দেখতে পারবেন, যে আপনি মানে কি কাজ করছি, কোথায় যাচ্ছে আপনি দেখতে পারবেন। তো তারপরে আমি এনিডেক্স আইডি দেই, উনি এসে আমাকে রেজিস্ট্রেশন করে দেয়, শিখনের অ্যাকাউন্ট করে দেয়, দিয়ে তারপর বলে যে আপনি বিকাশ করে টাকা পাঠিয়ে দেন। আমি তারপর জিজ্ঞেস করছি ভাইয়া এই টাকাটা মানে নষ্ট হবে না তো? উনি নিজেও তার আগে একটা কোর্স করেছিল এক জায়গা, বলছে আমি শিখনে কোর্স করবো, উনিও ডিজিটাল মার্কেটিং এ, আমিও ডিজিটাল মার্কেটিং এ। তারপরে উনি মানে সবকিছু করে দিল, আমি বিকাশে টাকা দিয়ে। আমার এখনো মনে আছে জুন মাসের 24 তারিখে আমাদের প্রথম ক্লাস শুরু হয়। মানে একদম আমার কাছে স্বপ্নের মতো, যে আমি মানে ফ্রিল্যান্সিং আমার মানে একটা স্বপ্ন ছিল। ক্লাস করলাম, প্রথম দিন করার পরে লাগলো, ভালোই লাগলো। ক্লাস শুরু হলো, এক সপ্তাহে 3টা ক্লাস হয়। পরে এটা শেষ হয়, আমাদের কোর্স শেষ হয় সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার পরে যে মার্কেটিং এর যে ক্লাসটা হয়, ফাইবার নিয়ে প্রথম ক্লাসটা হয়, ওই ক্লাস হওয়ার পরের দিন আমি ফাইবার অ্যাকাউন্ট করি এবং আমি গিগ পাবলিশ করি তার 1 সপ্তাহ পরে। গিগ পাবলিশটা কি জিনিস? আমি যে সার্ভিসটা দিচ্ছি ওই সার্ভিস সম্পর্কে এবং রেট সম্পর্কে, হ্যাঁ, যে আমি এই সার্ভিস দিচ্ছি, এই এত দিন আমার এত রেট, এই সম্পর্কে একটা মানে যে মানে দোকান দেয় না মানুষ, আচ্ছা আচ্ছা, আমার দোকানে এই জিনিস পাওয়া যায়, এই জিনিসের এই দাম। সো আপনি নিজের প্রোফাইলটা রেডি করে এটা পাবলিশ করেন? ওকে, গিগ পাবলিশ করি। তো গিগ পাবলিশ করার পরে ঠিক 4 দিন পর আমি প্রথম অর্ডার পাই, এবং আমাদের ব্যাচের প্রথম অর্ডার আমিই পাই। কোন মাসে এটা? সেপ্টেম্বরে। আপনি জুনে পিসি কিনলেন, জুনে হচ্ছে হলো আপনার শিখনের কোর্স করলেন আপনি কোন পর্যন্ত? জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময় প্রোফাইল সেপ্টেম্বরের মেবি 18-19 তারিখ এরকম হবে। আর আমি প্রথম কাজ পাই সেপ্টেম্বরের 26 তারিখ। ওকে, এই এসইও এবং হচ্ছে ফেসবুক বা ইউটিউব মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে বলে, হ্যাঁ। তারপর তো প্রথম আমি কাজ পাই, আমাদের ব্যাচের মধ্যে প্রথম কাজ পেয়ে তো আমি গ্রুপে বলছি যে আমি কাজ পেয়েছি। কি কাজ ছিল এটা? ওইটা কাজ ছিল হচ্ছে একটা ওয়েবসাইটে রিভিউ দেওয়ার। ওকে, ওই ওয়েবসাইটে রিভিউ দিতে হবে, মানে ওনার 9টা প্রোডাক্ট ছিল, 9টা প্রোডাক্টে 3-4টা করে রিভিউ দিতে হবে। আচ্ছা, এজন্য মানে রেটটা ছিল হচ্ছে $5। ওকে, মানে এত আনন্দ হচ্ছিল তখন যে আমি কাজ পেয়েছি, মানে ডলার, মানে বাঙালি মানে টাকার ডলার, আমি $5 কাজ পেয়েছি, এরকম মানে সবাইকে আমি বলতেছি আমি কাজ পেয়েছি। তো গ্রুপের সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে যে হ্যাঁ স্মৃতি কাজ পেয়েছে। ওরা বলতে যে মানে কাজ যদি পায় স্মৃতিই পাবে প্রথমে। সিরিয়াস ছিলেন আপনি? খুব প্র্যাকটিস করতেন কি? হ্যাঁ, প্রচুর সিরিয়াস ছিলাম, অনেক সময় ব্যয় করেছি। মানে আমি জানি কতটা সময় যে ব্যয় করেছি, আমি জানি রাতের পর রাত গিয়েছে। মানে এদিকে ওই আমাদের ক্লাস হয়েছে রাত 10টায়, 10টা থেকে 1.5 ঘন্টা ক্লাস হয়েছে। তারপরেও ম্যাক্সিমাম দিন আমি ঘুমাইছি, ফজরের আজান দিয়েছে তারপরে। এই টানা প্র্যাকটিস করতেন এগুলো?
practice বাচ্চা কাচ্চা কে করতাম। দেখতো? বাচ্চা কাচ্চা এর মধ্যে বাচ্চা কাচ্চা আমি দেখতাম। তখন তো আমার ছোট বেবিটার বয়স ছিল 1.5 বছর। ও খুব ডিফিকাল্ট। হ্যাঁ একদম। রাতের বেলা 2টার সময় উঠে বসে থাকে এরা। হ্যাঁ বর্তমানে এমন অভ্যাস হয়েছে এখন ভাই ও 3টা 3:30টায় ঘুমায়। আপনার সাথে জেগে থাকে। হ্যাঁ ঘুমায় না। আর বাচ্চার বাবা বিরক্ত হয় না যে তুমি এগুলো করতেছো, আমার খাবার দাবার কে মাঝে দিবে? মাঝে একটু বিরক্ত হয় যে আসলে মানে ওই যখন খুব জ্বালায় তখন বলতে "এই ঘুমাতে দিচ্ছে না", কারণ ও তো সারাদিন ব্যস্ত থাকে, বিজনেস করে, সে ভোরে বের হয়ে যায়, অনেক রাতে Sure. আসে। তো কি হলো তারপরে? আপনি প্রথম $5 বিজনেস পাইলেন, হ্যাঁ তারপর? ওই কাজটা পাই রাত 9:30টায়। আমি বায়ার রিকোয়েস্ট দেই বিকেলে, উনি সন্ধ্যার সময় আমাকে রেসপন্স করার পরে সব আমার সাথে কথা বলে উনি কাজ দিয়ে দেয়। আচ্ছা 9:30টায় কাজ পাই, 24 ঘন্টার কাজ ছিল। আমার এখনো মনে আছে আমি ভোর 4:30টা পর্যন্ত জেগে তার কাজ আমি ডেলিভারি দিয়ে দিয়েছিলাম ওই ভোর 4:30টায়, হ্যাঁ একটানা বসে থেকে। ওকে তো ওটা দেওয়াতে উনি অনেক খুশি যে তুমি এত তাড়াতাড়ি মানে দিয়ে দিয়েছো। পরে উনি আমাকে খুশি হয়ে মানে 5 স্টার রিভিউ দেয়। প্রথমে 5 স্টার হ্যাঁ রিভিউ, প্রথমেই 5 স্টার রিভিউ। আর আচ্ছা। ফ্রিল্যান্সারদের জন্য তো রিভিউটা অনেক জরুরি। অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ তো এটার পরে প্রথম অর্ডার পাওয়ার পরে তারপর আবার বাই রিকোয়েস্ট পাঠাতে থাকতে থাকতে ঠিক 1 সপ্তাহ পরে আরেকটা অর্ডার পাই। ওকে এটা ছিল পিন্টারেস্টের কাজ। ওই কাজটা ছিল $15 কাজ। আর উনি প্রথমে বলেই নিয়েছিল যে আমি কি তোমাকে $15 অর্ডার দিচ্ছি এবং তোমাকে আমি টিপস দেবো, $15 টিপস দেবো। ওকে 1 মাসের কাজ ছিল। মানে যে কাজ ছিল কাজের তুলনায় অ্যামাউন্টটা অনেক কম। ওকে কিন্তু আপনি তারপর- নিয়েছেন হ্যাঁ কাজটা আমি নিয়েছি, কারণ আমার দরকার, আমার প্রোফাইলটা ইনিশিয়াল, রাইট? ইয়াপ আমি যদি এইখান থেকে আমার মানে ডলারটা বড় না, আমার এখানে 5 স্টার রিভিউটা বড়। যদি একটা রিভিউ পাই তাহলে আমার একটা রিভিউ বেশি হবে, একটা আছে 2টা হবে। ওকে তারপর? তো কাজ নেওয়ার পরে ওইটাও 1 মাস পরে ডেলিভারি দেওয়ার পরে উনিও খুশি হয়ে উনিও 5 স্টার রিভিউ দেয় বিউটিফুল। এবং $15 টিপস দেয় আমাকে। ও $15 সাথে আরো $15 টিপস দেয়? আচ্ছা টিপস দেয়। দেওয়ার পরে তারপরে অনেক দিন প্রায় 1.5 মাসের মতো কোনো কাজ ছিল না, মানে আমি অর্ডার পাচ্ছিলাম না। হ্যাঁ। তখন কিছুটা ডিপ্রেশনে গিয়েছিলাম যে আসলে কি কিছু হবে। মানে দেখি মানে যে আমার গিগ গুলো প্রথমের দিকে মানে যে করেছিলাম ওইগুলো হয়তো ভালো ছিল না। হ্যাঁ দেখতাম কি এক ধরনের আমি গিগ করেছি কিন্তু কাজগুলো অন্যরকম আসছে। এটা দেখে মানে অনেকটা ডিপ্রেশনে যাই, আসলে এটা কেমন হচ্ছে আমার সাথে, মনে হয় এগুলো আমাকে দ্বারা হবে না, হুম। আমি ফ্রিল্যান্সিং পারবো না। হুম রিসার্চ করতে থাকি, রাত জেগে ওইগুলো বারবার প্র্যাকটিস করতে থাকি হুম। যে না আসলে হয়তো আমার জানার কমতি আছে, আমার আরো জানতে হবে। হুম তো করতে 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 হঠাৎ করে জানুয়ারি মাসে আরেকটা অর্ডার পাই, যেটা ছিল $50 অটো। সে আমার গিগে এসে আমাকে মানে কথা না বলে অটো একটা অর্ডার দিয়ে চলে যায়। ওকে $50 অর্ডার ছিল। তো ও যে অর্ডারটা দিয়েছিল, অর্ডার দেওয়ার পরে মানে ওই কাজের জন্য ওই অ্যামাউন্ট না, তার চেয়ে বেশি আমার খরচ হয়ে যাবে। ওকে তো আমি যখন ক্লায়েন্টকে বলি যে তুমি তো আমাকে অর্ডার দিছো কিন্তু অর্ডারটা তো আসলে তো এই অ্যামাউন্টের না, ও রেগে গেছে। পরে বলছে কেন তোমার মানে আমার যে গিগ খোলা ভুল ছিল একটু, ও বলছে তোমার গিগে দেওয়া আছে $50, আমি দিয়েছি এই জন্য। পরে বললাম যে যাই হোক আমি তাহলে কাজ করি, সমস্যা নাই, কিন্তু তুমি হচ্ছে একটু বাড়ায় দিও। ও ওকে সেটাই রাজি না। তারপর বললাম মানে এখন বলছে ও যে আমি যদি অর্ডারটা ক্যান্সেল করি আমার অ্যাকাউন্টে এটা প্রভাব পড়বে, আমার অ্যাকাউন্ট হচ্ছে রেড হয়ে যাবে, মানে ওই অর্ডার কমপ্লিশন রেটটা কমে যায় 100% থেকে অনেক কমে যাবে। হুম তো বললাম যে আচ্ছা ঠিক আছে করবো, সমস্যা নেই। তো এটা ছিল ওয়েবসাইটের কাজ। তো ও আবার ওয়েবসাইটের এক্সেস কিছুতেই দিবে না। আচ্ছা আমি এক্সেস চাচ্ছি যে দাও আমি কাজ শুরু করি, কিন্তু ও এক্সেস দিবে না। এক্সেস ছাড়া আমি কিভাবে কাজ করবো, এক্সেস ছাড়া তো কাজ করা যাবে না। হুম ও আমাকে বলেছে তুমি কি ঘরের চাবি কাউকে দিবে। হুম বললাম যে দেখো তুমি খোঁজ নিয়ে দেখো, এগুলোতে দিতে হয়। হুম ও কিছুতেই দিবে না। ও রেগে গিয়ে আমার নামে ইয়ে করে দিছে, ফাইবারে অবজেকশন দিয়ে দিছে, রিপোর্ট দিয়ে দিছে আমার ইয়েতে। ওকে পরে ওরা আমার অর্ডারটা ক্যান্সেল করে এবং আমার তখন অ্যাকাউন্ট একটু খারাপ প্রভাব পড়ে। আমার ওই অর্ডার কমপ্লিশন যে রেটটা 100% থেকে ওইটা 70-এ নেমে আসে। আচ্ছা নেমে আসে মানে আমি একদম ওই দিন আমার এখনো মনে আছে পিসিতে বসে আমি বসে বসে কান্না করতেছি যে এটা কি হলো, এত কষ্ট করতেছি আর আমার অ্যাকাউন্টে এটা মানে কি হয়ে গেল এটা। হুম ট্রু আর সবাই আমাকে ভয় পাচ্ছে যে এটা হয়েছে, এটা সারতে সারতে 6 মাস, তাহলে এই আবার 6 মাস পিছিয়ে গেলাম আমি, মানে অনেক। এই হওয়ার পরে 4 দিন পরে আরেকটা অর্ডার পাই এরকম। সেই অর্ডারটাও মানে যে কোনো ভাবে ওই অর্ডারটাও আমার নিজের ক্যান্সেল করতে হয়। হুম আমি নিজে ক্যান্সেল করার পরে যে ওই যে 70% থেকে আমার ওই অ্যাকাউন্টে ওটা চলে আসে একদম ও ও জিরো হয়ে যায় একদম। হ্যাঁ মানে তখন এমন, এখন আমার মনে আছে 2 দিন আমি পিসিতেই বসি নাই আর। মানে যে মানুষ ভোর পর্যন্ত বসে থাকি পিসি নিয়ে, এসে আর 2 দিন পিসিতে বসি না, ভালো করে মানে খাইতে ইচ্ছা করে না, বাচ্চাদের দেখলে রাগ হয়, মানে কেমন একদম ভাবছি যে এইগুলো আমি করবোই না। হ্যাঁ দেখলাম যে টপ রেটেড যে সেলাররা আছে আমি তাদের অ্যাকাউন্ট দেখলাম যে তাদের সাথে অনেক কথা বললাম যে আপু, পরে বলছে আপু এগুলো হয়ই, দেখেন আমাদের ভিতরে যান, আমাদেরও অনেক ক্লায়েন্ট আছে 1 স্টার রিভিউ দিয়ে চলে যায়, হুম মানে 150-200 5 স্টার রিভিউ, তার মধ্যে একজন 1 স্টার দিয়ে চলে যায়, আমাদের এরকম হয়, এগুলো কোনো ব্যাপার না, হুম আবার শুরু করেন, মনোযোগ দেন, এগুলো কোনো ব্যাপার না, এগুলো হবেই। হুম তো দেওয়ার পরে
ফেব্রুয়ারি মাসে একটা ক্লায়েন্ট, তখন আমি চেষ্টা করি যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করা যায়, মানে মার্কেট প্লেসের ভেতরে যে একটা মানে মায়া, যে ভালোবাসাটা ছিল আমার, ওইটা একদম উঠে যায় যে না আসলে মার্কেট প্লেসের বাইরে খোঁজা উচিত ক্লায়েন্ট। তো এইভাবে আমি মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্ট পাই, তাকে আমি বলি যে দেখো তোমার আমি কাজ করবো। ও আমাকে মানে ভরসা পাচ্ছে না যে কাজ দেবো, তুমি বাংলাদেশে, আমি তোমাকে চিনি। এই ক্লায়েন্টটা ছিল হচ্ছে ইউএস এর। জি। তো বলতেছে যে আমি তো তোমাকে বিশ্বাস পাচ্ছি না, আসলে কিভাবে কি করবা। তারপর বললাম যে আচ্ছা সমস্যা নেই, আমি তোমার কাজ 1 মাস আমি ফ্রিতে তোমার কাজ করব, ওকে, কোনো পেমেন্ট নিব না। 1 মাস ফ্রিতে কাজ করে তারপর তোমার যদি ইচ্ছা হয় পেমেন্ট দিবে, না হলে না দিবে। তারপর বলা আচ্ছা ঠিক আছে কাজ করো। তো আমি 1 মাস কাজ করি। কাজ করার পরে ওর আবার ওইটা এজেন্সি ছিল, ওর নিজস্ব এজেন্সি। কাজ করার পরে ওর অনেক পছন্দ হয়। পরে বললো যে স্মৃতি আমি তোমাকে এই পেমেন্টটা দেবো না, কিন্তু আমি তোমাকে ক্লায়েন্ট দেবো একটা। আচ্ছা, আমি তোমাকে ক্লায়েন্ট দিচ্ছি, তার কাজ করো, ওটার জন্য তোমাকে আমি পেমেন্ট দেবো। Okay. এই যে প্রথম আমার মানে এই সাকসেসের শুরু হলো। তারপরে ওই কাজটা নেওয়ার পরে ক্লায়েন্ট দেয়, ওই কাজ করি। তারপরে আরেকটা কাজ ওর তারই মধ্যে, তার কিছুদিনের মধ্যেই এক ভাইয়ের মাধ্যমে বাংলাদেশি ক্লায়েন্টের একটা কাজ পাই। একদম Okay. বলো যে এটাতে কাজ করেন, যদি ভালো করতে পারেন এটা আপনার একদম পার্মানেন্ট। যতদিন না আপনি ছেড়ে যাবেন ততদিন এরা আপনাকে ছাড়বে না। বিউটিফুল। তো কাজটা আমি শুরু করি। ওই কাজটা ওই ভাইয়াও কাজ অনেক পছন্দ করে, যে আপু বলছে আপু তোমার কাজ আমার অনেক পছন্দ হয়েছে, তারা অনেক পছন্দ করছে। এগুলো কি সব ওই ডিজিটাল মার্কেটিং এর উপরই থাকলো নাকি পাশাপাশি অন্য ডিজিটাল কিছু? মার্কেটিং, এসইও, মানে সম্পূর্ণ মিলে, দুইটা মিলে মিশে। আর মানে এর কাজ তো যাদের ওয়েবসাইট আছে তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাকাউন্ট আছে। আমার যে বর্তমান যে ক্লায়েন্ট গুলো সবার ডিজিটাল মার্কেটিং এবং এসইও দুইটা মিলিয়ে। ওকে। তো পরে আমার 2টা ক্লায়েন্ট হয়ে গেল, একটা বাংলাদেশে একটা ইউএসএ। তারপরে এপ্রিলে এসে আমি ইউএসএ এরকম মার্কেট প্লেসের বাইরে আমি শুধু ক্লায়েন্ট খুঁজি যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে পাওয়া যায়, আমি আর মার্কেট প্লেসে যাব না। তো করতে করতে আমি এপ্রিলে আরেকটা ক্লায়েন্ট পাই। তো আমি কাজ করি। কাজ করার পরে ওনারও মানে যখন 15 দিন যায়, যাওয়ার পরেই মানে বলতেছে যে হ্যাঁ তোমার কাজে আমি অনেক খুশি, তুমি অনেক হার্ড ওয়ার্কিং করো। ও দেখে যে যেদিন যেরকম কাজ দেয়, আমি ও যে টাইমটা দেয়, টাইমের আগে আমি কাজ করে ওকে দিয়ে দেই, এ দেখো তোমার কাজ শেষ। তো ও অনেক খুশি হয়। ও মানে তখন 1 মাস হওয়ার আগেই 20 দিন যাওয়ার পরে বলে যে তোমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। আমি তো পরে আমি বলছি যে না মাস হয়নি তো, তুমি হচ্ছে মাস হোক তারপরে দাও। আমি তো বলেছি যে 1 মাস হোক তারপরে তোমার পেমেন্ট নেবো। বলছে না তোমাকে আমি পেমেন্ট দিয়ে দিই। তারপরে ও আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে, মানে 20 দিন যেতেই আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সেই আবার তার একটা বন্ধু আছে, সে আবার আরেকটা ক্লায়েন্ট দেয়। ওকে। তার বন্ধুকেও পাঠায় যে একে দিয়ে কাজ করো। তো এইভাবে দিতে দিতে এখন আমার বর্তমানে আমার 4টা ক্লায়েন্ট। আচ্ছা। এবং এরা একদম পার্মানেন্ট, ওই কাজগুলো সম্পূর্ণ আমাকে করতে হয়। ফাইন। আপনি এখন লাস্ট মান্থে ড্র করেছেন কত? লাস্ট মান্থে ভাইয়া এই মাসে, এই যে আজকে তো 1 তারিখ, আমি মানে এখন আমার ফুল পেমেন্টটা আসেনি। আমার $350 অলরেডি আসছে। আমার ফুল পেমেন্ট আসলে এটা কত হবে? ফুল পেমেন্ট আসলে এই মাসে আমার হবে 65,000 প্লাস। 65,000 টাকা প্লাস। গত মাসে ইনকাম কত ছিল? আমার গত মাসে ইনকাম ছিল 52,000। 52,000-এর মতো। তার মানে এটা মোটামুটি কনসিস্টেন্স, প্রতি মাসে 50-60-এর মতো এখন হচ্ছে। ওকে। আপনি শুরু করেছিলেন হচ্ছে 2021 সালের জুন মাসে, এখন 2022 সালের জুলাই মাস। 1 বছর হয়ে গেল কমপ্লিটলি। 1 বছরের মধ্যে আপনার মোটামুটি ইনকাম আমরা ধরতে পারি অন এভারেজ 50,000 টাকা প্লাস। এই যে যারা বলে যে এগুলো আসলে ভুয়া, এগুলো আসলে আমাদের জন্য না, অনেকেই নেগেটিভ কথা বলে। আপনি শুনেন তো নিশ্চয়ই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছেন। আপনার অভিজ্ঞতা বলেন এবার, কি বলতে চান তাদের জন্য? হ্যাঁ, আমি যখন এখানে এসে আমার আপন চাচাতো ভাই সেই বলেছিল যে ফ্রিল্যান্সিং বলে কিছু নেই। আমি মানে যখন পিসি কিনতে যাই, বলছে কি পিসি কিনিস না, ওই টাকা দিয়ে তোর গহনা বা ঘরের একটা ফার্নিচার কর, তুই দেখবি ভালো লাগবে, তুই পিসি কিনে নষ্ট করিস না, ফ্রিল্যান্সিং বলে কিছু নেই। পরে ও নিজেও এখন আমার মানে যখন দেখেছে যে হ্যাঁ আমি টুকটাক কাজ করছি, মানে মোটামুটি সাকসেস হয়েছি, তখন ও নিজেও মানে কোর্স করেছে। ও এই মাসেই মার্কেট প্লেস অ্যাকাউন্ট করেছে। অনেকেই তো ঝরে যায়। হ্যাঁ, অনেক ঝরে যাওয়ার সংখ্যা অনেক। কেন ঝরে যায়? এই ঝরে যাওয়ার পেছনে কারণ ওরা মানে আমার যেটা মনে হয় চেষ্টাই করে না ভাইয়া। চলেন আমরা আরেকটা কেস স্টাডি করি। থ্যাংক ইউ সো মাচ। আপনি পাবনা থেকে আসছেন, আপনার হাজবেন্ডকে নিয়ে আসছেন, বেচারি বিজনেস ফেলে দিয়ে আপনার সঙ্গে আসছে। কেউ যদি আসলে মন থেকে চায় এবং যে পরিমাণ সে চায় ওই পরিমাণ যদি সে চেষ্টা করে ভাইয়া, অবশ্যই সফলতা আসবে, অবশ্যই আসবে। চলেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড কেসে। একটু নামটা বলতে হবে প্রথমে। আমার নাম রাহিয়ান হোসেন। রাহিয়ান হোসেন। কোথায় থাকছেন রাহিয়ান? আমি সিলেটে আছি বর্তমানে। সিলেট থেকে এসেছেন আমার প্রশ্ন করার জন্য? হ্যাঁ হ্যাঁ। রাহিয়ান, একটু স্টোরিটা শুনি আপনার, ফ্রিল্যান্সিং এর যে স্টোরিটা, গল্পটা একটু বলেন। মানে কেন আসলেন, কিভাবে আসলেন, কি হলো, একটু গল্পটা বলেন। 2019 থেকে শুরু হয়েছে আর কি। জাস্ট আমার ট্রাভেলিং এর শখ ছিল আর কি। ওকে। সো ট্রাভেলিং করতে হলে পয়সা লাগবে, পয়সা লাগলে হ্যাঁ, পয়সা ইনকাম করতে হবে। এমনিতে আপনি পড়াশোনা কোথায় করেছেন, কি করেছেন? আমি ফার্স্ট আমার বয়সটা বলেন। জি, আমার চেহারা এন্ড বয়সে আর কি মানুষ বুঝে না।
আমার বয়স হচ্ছে 18 বছর 5 মাস। কিন্তু আপনাকে একটু বেশি ম্যাচিউর লাগে, বেশি, হ্যাঁ হ্যাঁ। এটার কারণটা কি? জানি না, মেবি লুকস। হ্যাঁ হইতে পারে। দাড়িটা রাখে মেবি। সো 18 বছর 5 মাস, কিন্তু আপনাকে দেখে মনে হয় যে আপনি মোটামুটি 25-26 এরকম। হ্যাঁ, এরকম মনে ওকে, হয়। ঠিক আছে, বলেন কি হয়েছে তারপরে? তো আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি। সো আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন থেকে ট্রাভেলিং এর শখ ছিল, অ্যান্ড ট্রাভেলিং করতে টাকা পয়সা লাগবে। টাকা পয়সা কোথেকে আনা যায়, গুগলে একটু সার্চ দিলাম বা ইউটিউবে সার্চ দিয়ে দেখছি যে যারা অল ফুল টাইম ট্রাভেলার আছে ওরা কি করে। দেখলাম ওরা যে বেশিরভাগ অনলাইনে কাজকর্ম করে বা এইভাবেই করে আর কি ওরা শুরু করতেছে। রাইট। দ্যাটস ওয়াই আমি অনলাইনে একটু ঘাটাঘাটি শুরু করি যে কিভাবে কি করা যায়। তারপরে আর কি ফ্রিল্যান্সিংটা মাথায় আসে যে এটা কি নিজে থেকে আসলো নাকি কোনো বন্ধুকে দেখছেন? না, কোনো বন্ধুকে দেখি নাই, জাস্ট আর কি অনলাইনে দেখছি, ইউটিউবে কিছু ইউটিউবারদের দেখছি। ও আচ্ছা আচ্ছা, ফাইন, আপনি ইউটিউবে সার্চ করে দেখেছেন এরকম কিছু ভিডিও। এরকম আর কি অনলাইনে ইনকাম করা যায়। কোথায় পড়ছেন, কোন কলেজে পড়ছেন আপনি? আমি সিলেট মদন মোহন কলেজে পড়ছি, ইন্টার মদন মোহন কলেজে পড়ছেন। কি আপনার বিভাগ কি, মানবিক? সায়েন্স। সায়েন্সে পড়ছেন। ওখানে গেলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যারা অধিক কিউরিয়াস ওর কাছ থেকে গিয়ে পার্সোনালি সাজেশন নিতে পারেন, বাট ফ্রি সাজেশন দিবেন না, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলেন তারপর ইন্টারেস্ট আসে আর কি। ইন্টারেস্ট আসার পর আর কি একটু ঘাটাঘাটি করে দেখে কি কি করা যায়। তখন কোর্স করবো যে ফ্যামিলিতে বললেও টাকা দেয় না, পড়াশোনার চাপ। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আবার এগুলা কি? হ্যাঁ হ্যাঁ, এগুলা কি আর টাকা পয়সার চিন্তাধারা আমাদের ওই সাইডে তো আর কি টাকা পয়সার চিন্তাধারা এত কম পয়সা টাকা পয়সার চিন্তাধারা মাথায় ঢুকানোটা ঠিক না, নষ্ট হয়ে যাবে, রাইট। আর কি একটু ঘাটাঘাটি করি, ফ্যামিলিতেও বলি করবো, কেউ সাপোর্ট করে না। তারপর আর কি করি, কি বলে, আমি ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখে একটু শেখার চেষ্টা করি। 2019 ফুল এভাবে পার হয়ে যায় আর কি, ইউটিউবের ভিডিও দেখে শিখি, বাট ক্লায়েন্ট পাই না। শেখার পর আর কি সবাই শিখায়, সব ইউটিউবাররা শিখায়, বাট ক্লায়েন্ট কিভাবে ধরতে হয় ওইটা কেউ বলে না আর কি। ওইটা মানে ফ্রি শিখেছেন ইউটিউব থেকে? হ্যাঁ, ফ্রি শিখেছি, বাট আর কি মেইন ট্রিক্সটা কেউ বলে না, ওকে, কেউ এটা দেয় না। এভাবে 2020-তে করোনা চলে আসে, তারপর সবকিছু বন্ধ। দেন মানে আপনি শুরু করলেন তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ। ক্লাস 9 থেকে? ওকে। 2020 আসার পর আর কি সবকিছু বন্ধ, বা আর কি বাসায় বসে সারাদিন ফেসবুক চালানো, ইনস্টাগ্রাম চালানো, এছাড়া কোনো কাজ নাই। তারপর আবার ওই ট্রাভেলিং এর ওটা আবার মাথায় আসলো, আবার কিছু করতে হবে মাথায় চিন্তা আসার পর কি করবো, কোনো কিছু নাই। ওই সময় আর কি বোরিং হয়ে গেছে 2020 আর কি, ফেসবুক আর করতে ভালো লাগতেছে না, কি করবো, আবার ওইটা মাথায় আসে। মাথায় আসার পর ঘাটাঘাটি শুরু করি, তখন একটা প্রতিষ্ঠান পাই, হচ্ছে কি আমাদের সিলেটেরই একটা লোকাল একটা প্রতিষ্ঠান, ওখানে গিয়ে কোর্সটা করতে হয়। দেন আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করি, সবাই আর কি হ্যাঁ আর কি করবে না আর কি। বাবা কি করতো আপনার? বাবা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, বাট হচ্ছে করোনার জন্য সব বন্ধ হয়ে গিয়েছিল। ভাই বোন কয়জন? 3 ভাই বোন। আপনি কি বড় সবার? না, আমি সবার ছোট। সবার ছোট। বাকি দুজন কি করছিল ওই সময়টাতে? বোন স্টাডি করতেছে, এন্ড ভাইয়া হচ্ছে এয়ারফোর্সে জব করে। ওকে, সো মোটামুটি আপনারা তো স্বাবলম্বী ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি। হ্যাঁ, মধ্যবিত্ত বলা যায়। ওকে, ফাইন। তারপর আমি ফ্যামিলির সাথে শেয়ার করে আর কি, সবাই হ্যাঁ দেওয়া যাবে কি না ওই নিয়ে আর কি কোনো একটা ডিসিশন নিতে পারছি না। দেন আমি আমার ভাইয়ের সাথে শেয়ার করি, এটা আমার বড় ভাই যে উনি এয়ারফোর্সে জব করে। তারপর উনি বলে হ্যাঁ ঠিক আছে, করা যায়, করতে পারবো, অসুবিধা নেই। তারপর উনি আমাকে বলে সাজেস্ট করে যে ওই সিলেটে গিয়ে করার জন্য। আমাদের মেইন বাড়ি, আমি যেখানে আগে থাকতাম, ওইটা হচ্ছে আর কি জকিগঞ্জ পড়ে ওইটা। ওকে, সিলেট থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। আচ্ছা। সো আমি ওই এটায় প্রতিষ্ঠানটায় ভর্তি হওয়ার জন্য সিলেটে চলে আসি আমার মামার বাসায়। আচ্ছা। তখনও আমার ল্যাপটপ বা এরকম কিছু ছিল না, জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, আর কিছুই ছিল না। ওকে। সো আমি আসি, সিলেটে আসার পর ওইখানে যাই, একদিন ওদের সেমিনারে যাই। সেমিনারে যাওয়ার পর সেমিনারটা করে ভর্তি হবো একটু চিন্তাধারা করি। তারপর করোনার জন্য আবার ওইটা ক্লোজ হয়ে যায়। ওকে। তারপর আমি কিছুদিন আবার বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর আমার আম্মুকে বলি যে একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আর কি, একটু জ্ঞান করি ওদের সাথে, বলে ল্যাপটপ দেওয়ার জন্য। আবার কেউ রাজি হয় না, হ্যাঁ তোমার পরীক্ষা 2 দিন বাদে এসএসসি দিবা, এই সময় ল্যাপটপ নিয়ে কি করবা কি না, পড়াশোনা কোথায় যাবে আর কি। আর ট্রাস্ট করতে পারছি না আর কি, কেউ রাজি হয় নাই ল্যাপটপ দেওয়ার জন্য। ওকে। তারপর ইশিকোনের ওই ভিডিওটা আমার আব্বু দেখে, আপনার মেবি একটা ভিডিও ছিল। কোন ভিডিওটা বলেন তো? আপনি কোনটা দেখছেন? ফার্স্টের দিকের ভিডিওটা, মেবি প্রথম ভিডিওটা। প্রথম দিকের ভিডিওটা। আচ্ছা, ওই যে একটা মহিলা প্রথমেই আসেন, ভদ্র মহিলা। হ্যাঁ, মার্চের দিকে ভিডিও, মেবি 3 জন বা 4 জনকে নিয়ে করছিলাম। 3 জন ছিল। 3 জনের, হ্যাঁ। ওই ওনাদের ওই ভিডিওটা দেখে আমার আব্বু ওইটা আমাকে শেয়ার করে, মেসেঞ্জারে শেয়ার করার পর আমি দেখার পর ভালো লাগে, হ্যাঁ না অনলাইনে আছে তাইলে করা যাবে, এন্ড ল্যাপটপও নাই আমার, তাইলে ফোন দিয়ে কিছু একটু ট্রাই করে দেখতে পারি হয় কিনা না। তারপর ওইটা দেখি সবার সাথে শেয়ার করি। তারপর ওইটার যে কোর্সের যে ইয়েটা ছিল, ফিটা ছিল, ওটাও ছিল অনেক কম, 3400 টাকার মতো ছিল। এখনো কম কম্পারেটিভলি, হ্যাঁ। 3400 টাকার মতো ছিল, বা মার্কেটে বা যারা আর কি ফিজিক্যালি করাইতো ওরা 15,000-20,000 টাকা, অনেক বেশি। হ্যাঁ, ফিজিক্যালি টাকা অনেক বেশি, হ্যাঁ। সো 3400 টাকা, তাই বলা যায় নাকি করা যায়, একটু ট্রাই করে দেখতে পারি কি হয় না। তারপর ওইটাই ভর্তি হওয়ার যারা 15-20 হাজার টাকা নিচ্ছে, এখানে আবার অনেক ওনারা আবার ডিফেন্ড করতে পারেন বিষয়টা। 15-20 হাজার টাকা নেওয়াটা লজিক্যাল। কিভাবে লজিক্যাল? ধরেন ওদের তো একটা
স্পেস ভাড়া নিতে হয়। তারপরে টিচার যখন টাইম দিচ্ছে তখন একদম নির্দিষ্ট 15-20 জনকে টাইম দিচ্ছে একদম ফিক্স। তারপরে বিকজ ওদের কস্টিংটা এরকম হাই, ওরা ব্যয় করছে ওরকম, এই জন্য চার্জও করছে ওরকম বেশি। কিন্তু অনলাইনে তো আপনার ধরেন 100 স্টুডেন্ট নিচ্ছে, ওই অফিস ভাড়ার কোনো ব্যাপার স্যাপার নাই, ট্রান্সপোর্টেশনের কোনো ব্যাপার স্যাপার নাই, সো ওরা খরচও কম করছে, সুযোগও বেশি দিতে পারছে, খুব সহজ হিসাব আর কি। হ্যাঁ, তারপর তখন আমার ল্যাপটপ ছিল না, অ্যান্ড কেউ তো দেও নাই ল্যাপটপ কিনা, দ্যাটস ওয়াই আমি আবার সিলেটে চলে আসি আমার মামার বাসায়। আমার মামার একটা ল্যাপটপ ছিল আর কি, বাসায় ফালান ছিল আর কি, রাখা ছিল। ওইটা দিয়ে কোর্স শুরু করি আর কি, ইশিকনের কোর্সটা শুরু করি। আস্তে আস্তে একদিন যায়, 2 দিন যায়, করি এরকম করে। প্রথম 6th ক্লাসে মেবি, হ্যাঁ 6 নম্বর ক্লাসে আমাদের কোর্সটা শুরু হয়েছিল 2021 সালের জুনের 17 তারিখ। প্রায় 1 বছর হয়ে গেছে এখন পর্যন্ত। তো 6 নম্বর ক্লাসে হচ্ছে আমাদের টিচার একদম যে 6th ক্লাস ছিল ওইটা একটু বলছিল যে কিভাবে ক্লায়েন্ট নিতে হয় আর কি, ক্লায়েন্টের একটু আইডিয়া দিছিল, বলছিল যে উনি কোর্স শেষে ক্লায়েন্ট কিভাবে নিতে হয় ওইগুলো আমি দেখাই দিব। কয় মাসের কোর্স ছিল এটা? 3 মাসের কোর্স ছিল। আপনি কোন সাবজেক্টটা নিলেন? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কেন নিলেন? কজ আমি আগে প্রোগ্রামিং ট্রাই করে দেখছি, গ্রাফিক ডিজাইন ট্রাই করছি, বা অন্যগুলো ট্রাই করে দেখছি, ওইগুলো আমার কাছে বোরিং লাগে। আমার কাছে ডিজিটাল মার্কেটিংটা আর কি অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করতে হয়, অনেকদের সাথে কাজ করতে হয়, অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। ওইগুলো তাকে বেস্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই এটা নেয়া। তারপর 6th ক্লাসে টিচার একটু দেখাই দিল যে কিভাবে ক্লায়েন্ট নিতে হয়, একটু আর কি আইডিয়া দিছে, বলছে যে আমি তোমাদেরকে সবকিছু শেখানোর পর দেখাই দিব, তোমরা কেউ কিছু করো না, এখনই ঢুকো না মার্কেটে, এখন ঢুকো না। আচ্ছা, তারপর আমি শুনলাম ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আর আমার পেজ এই মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ছিল, আমি আগে নিজে একটা ইউটিউবে দেখে মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট করছিলাম। টিচারের 6th ক্লাসে দেখানোর পর আমি নিজে একটা আর কি ইউটিউবে দেখে দিলাম, তখন টিচারকে গিগ দেখায় নাই, উনি ক্লায়েন্ট কিভাবে ইনস্টাগ্রাম থেকে একটু নিতে হয় ওইটা একটু বলছিল। তারপর হচ্ছে আমি নিজে ইউটিউব দেখে একটা গিগ ক্রিয়েট করে ফেলি মার্কেট প্লেসে। তারপর টিচার বলছে দুপুরের দিকে যে তোমরা 2 এখন আমি বিকালের দিকে আর কি ইনস্টাগ্রামে ক্লায়েন্ট খোঁজা শুরু করে দিই। আচ্ছা, ফার্স্ট মেবি 15-20 জনকে আমি আর কি একটু নক দেওয়ার পর 2টা কাজ পেয়ে যাই আর কি এই দিনই, রাতের মধ্যে। সো 6th ক্লাস ছিল, ভালো করে কাজ নিয়ে নিছি। তারপর কোনোভাবে আর কি কাজটা শেষ করে দিই। শেষ করে দেওয়ার পর টিচারকেও বলি, বা গ্রুপে আমাদের একটা গ্রুপ ছিল আর কি, যে বেস্ট নিয়ে বেস্টগুলোর একটা গ্রুপ থাকে, গ্রুপে বলার পর সবাই ফার্স্ট মেবি মনে হচ্ছিল আমি ফান করছি, তারপর বুঝতে পারছে। তারপর টিচার বলছে, হ্যাঁ তুমি এত জলদি নিলা কেন, এত জলদি ঢুকলা কেন এই মার্কেটগুলোতে। তখন আর কিছু বলি না আর কি, ফার্স্টে একটা কাজ পাইছি, করছি। দেন ওইটা শেষ করার পর প্রায় 1 মাসের মধ্যে আর কোনো কাজ টাজ মিলে না, ট্রাই করছি, হয় নাই। লাস্টের দিকে আবার মার্কেট প্লেসে ঢুকি এন্ড কাজ শুরু করি। তখন কোর্স চলতেছে, কোর্স এখনো শেষ হয়নি, মেবি 15-20-25টা হবে ক্লাস হয়েছে, আরো বাকি আছে কয়েকটা। ওকে, তার আগে আপনি ঢুকে গেছেন? তার আগে আর কি আমি নিশ্চয়ই করতেছি মাঝে, ওই তখন মেবি যদিও এটা টিচাররা সাজেস্ট করে না। হ্যাঁ, ঈদের বন্ধ ছিল মাঝখানে কয়েকদিন, 15-20 দিনের মতো। এবং আমরা আপনাকে ইন্সপায়ার করছি না, যারা ঢুকবেন তারা ডেফিনেটলি, উনি ওনার এক্সপিরিয়েন্সটা বলতেছে, বাই লাক হয়তো বা একটা পজিটিভ কিছু হয়েছে, বাট প্রপারলি টিচাররা যেটা বলে সেটাই ফলো করা উচিত। হ্যাঁ, আপনি এটা কথা বলেন যে বাই লাক, আসলে লাক তাইকা ওইখানে হার্ডওয়ার্কের একটা কথাটা একটু বেশি আসে না। সেটা ওই যে আপনি আগে ঢুকে গেছেন, হয়তো ভুলভাল করেন নাই, আমি এখনো পুরো গল্পটা জানি না। ধরেন আগে যদি ঢোকার পরে হয়তো টিচার হয়তো পরের ক্লাসে বলতেন আরো কিছু, সেটা আপনার জানা নেই, আগেই খুলে ফেলছেন, আগেই মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে গুলি করার আগে বন্দুকটা হাতটা তো রেডি করতে হবে, নইলে ওই গুলি তোমার জন্য ক্ষতিকর হতে পারে। সো এটাই আমি বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে আমি যখন স্টার্টিং করি জুন জুলাই, ফার্স্টে 5 থেকে 6 মাস আমি দৈনিক, তখন লকডাউন ছিল, সিলেটে আটকা পড়ে গেছিলাম। দ্যাটস ওয়াই তখন আমি আমার ডেইলি রুটিনটা ছিল ঘুম থেকে উঠা, ল্যাপটপটা অন করা, তারপর ব্রাশ করা, আবার ঘুমাইতে যাওয়ার আগে ল্যাপটপ বন্ধ করে যাও। সো ওভারঅল দেখা যায় যে ল্যাপটপ দৈনিক না হলেও 18-19 ঘন্টা ওপেন থাকতো, আর আমি ল্যাপটপের সামনে 16-17 ঘন্টা বসে থাকতাম। ওয়ার্কিং টাইমটা ছিল 16 থেকে 17 ঘন্টা টাইম বসে থাকতাম, ল্যাপটপ এরও বেশি। এত পরিশ্রম করতে হতো? হ্যাঁ, পরিশ্রম করতে বলতে আর কি স্যাররা তো আর কি ফুল তোমাকে হাতে ধরে দেখাই দিবে না, ওনারা তো একটা পথ দেখাই দিবে যে এই পথে গেলে কাজ পাবা। সো আর কি স্যাররা দেখাই দিত যে এই আছে সোর্স দেখাই দিত, ওই সোর্স গুলোর ভিতরে ঘাটাঘাটি করতাম, নিজে নিজে রিসার্চ করতাম কিভাবে কি করা যায়, ইউটিউব, গুগল আর কি সবকিছু ঘাটাঘাটি করে দেখতাম কি করা যায়। সো বলা যায় ফার্স্টে 5 থেকে 6 মাস 16-17 ঘন্টা করে কাজ করা হয়েছে আমার। হাতের নিচে কর পড়ে গেছিল, এখন একটু এইখানে জায়গাটায় হয় এরকম, রেগুলার ল্যাপটপ ইউজ করলে এটা হয়। কি হলো ফার্স্টে হচ্ছে এই জুলাই মাসেই আসে $30 আসে, বাট ওইটা তখন তুলে যায় না। সো ফাইবার থেকে পায়োনিয়ারে যদি দিতে হয়, উইথড্র দিতে হয়, তাইলে মিনিমাম $20 হইতে হয়। ওইখানে $20 হয়েছিল, $24 হয়েছে, উইথড্র দেওয়া গেছে। বাট পায়োনিয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টে আনতে হলে মিনিমাম $50 লাগে। তখন $50 হয় নাই, সো এটা তোলা যায় না, তুলতে পারছি না আর। সো তারপর ওই ফার্স্ট অর্ডার পর 1 মাস পর হচ্ছে বন্ধ হয়ে যায়, ঈদের জন্য বন্ধ হয়ে যায়, 20-25 দিনের 15-20 দিনের জন্য বন্ধ হয়ে যায়। ডাটায় কাজ করছি এই যতদিন ছিল আর কি, একদম বলা যায়
অনেক ইমেল করছি, অনেক আর কি ট্রাই করছি, করার পর দেখা যায় ওই মাসে প্রায় $400 মতো ইনকাম হয়ে গেছে। আচ্ছা, একটু একটু করে $400 কি কয়েকটা ক্লায়েন্ট মিলে $400 হয়েছে। ওকে। সো ওই মাসে আমার ওই ভিডিওটা কাজে লাগছে, দেখেন। হ্যাঁ, ওই মাসে আপনি ইশিকান ছাড়া এর আগে কোনো অন্য কোথাও কোনো কিছু মানে ওই ভিডিও দ্বারা ইন্সপায়ার হয়ে আপনার বাবা সাজেস্ট করেছিল ডিরেক্টলি ওখানেই কোর্স করা? এর আগে একটা ভর্তি হতে চাইছিলাম, বাট করোনার জন্য অফ ছিল, ওইটা ফিজিক্যাল অফ ছিল। ওকে। সো তারপর $400 মতো হওয়ার পর আর কি ঈদ চলে সাথে বাড়িতে চলে যাই। আর বাড়িতে যাওয়ার পর কিছুদিন কাজ আবার অফ, কজ আমার ল্যাপটপ নাই, বাড়িতে কোনো কম্পিউটার ছিল না, সো কাজ অফ ছিল। রাইট। আবার ঈদের পরে আবার চলে আসি সিলেটে যাওয়ার পর ওই কোর্সটা করি, কোর্সটা আর কি কন্টিনিউ চলে এন্ড কাজ আবার কিছু করার ট্রাই করি আর কি। তখন মেবি কোর্সের একদম লাস্ট দিকে ছিল, 2-1টা ক্লাস হওয়ার পর অন্য যারা স্টুডেন্ট ছিল তারা স্যাটিসফাই ছিল না টিচার নিয়ে, দ্যাটস ওয়াই ওরা কমপ্লেন করা শুরু করে এন্ড দেন টিচার আর কি চলে যায়। টিচারও 2-1জনের সাথে আর কি ভালো আচরণ করে না, দ্যাটস ওয়াই টিচারও। আচ্ছা, রাইট। ওই সময়টাতে ওইটা আমাকে কিছু দেশের বাইরে থেকে এক ভদ্র মহিলা উনি আমাকে অডিও রেকর্ড পাঠালেন। টিচারের যে ব্যবহারটা ছিল ওইটাও আমার কাছে খুব একটা এক্সেসিভ কোনো ব্যবহার মনে হয় নাই। হয়তো উনি এক্সপেক্ট করতেছিল যে টিচার 7টার মধ্যে আসার কথা, টিচার হয়তো 1 ঘন্টা ডিলে করে ফেলছে বা কোনো একটা কিছু। এটা নিয়ে বোধহয়, আমি জানি না এটা আপনাদের গ্রুপে হয়েছে কিনা, বাট এইটা নিয়ে এত রকমের ডিসস্যাটিসফ্যাকশন, ও মাই গড। ওইখানে হচ্ছে কিছু স্টুডেন্ট ছিল, ওরা হচ্ছে আর কি টিচারকে গালাগালি করতেছিল, দ্যাটস ওয়াই টিচার আর কোনো রেসপন্স করে না। টিচার গ্রুপ থেকে লিভ নিচ্ছে এন্ড টিচার বলছে যে আমি আর তোমাদের করাতে পারবো না, কোর্সটা করাতে পারবো না। ওকে। টিচার আর কি বের হয়ে যায়। তারপর ওইটার জন্য আমাদের কোর্সটা প্রায় 2-2.5 মাসের মতো ঝুলেছিল। হ্যাঁ, ডিলে ছিল। ওকে। দেন আর কি ওইটা ডিলে থাকার জন্য আমি কেন গালিগালাজটা হচ্ছিল, কেন বকাঝকা দিয়েছিল? ওরা স্যাটিসফাই ছিল না। স্যাটিসফাই ছিল না ইন হোয়াট সেন্স? ওরা মেবি একটা কারণ হইতে পারে, কজ দেখছে যে প্রায় 15-20টা ক্লাস চলে গেছে, একজন ইনকাম করতেছে, দেখতেছে আমি ইনকাম করতেছি এন্ড ওরা পারতেছে না, দ্যাটস ওয়াই মেবি ওদের হয়েছে যে কোর্স চলাকালীন সময় একজন করছে, আমরা কেন পারতেছি না, তাইলে মেবি আপনি ওকে কিছু দেখাইতেছেন, আমাদের দেখাইতেছেন, এরকম কিছু হইতে পারে। এটা আপনার ধারণা? আমার ধারণা, আমি ফুললি জানি না যে ওরা কেন স্যাটিসফাই হয় না। আচ্ছা, ওকে। ওরা কি কোনো একটা সাইড পাইতেছিল না, দ্যাটস ওয়াই আর কি। আপনার রোলটা কি ছিল ওই সময়টাতে? আপনি কি করছিলেন যখন? আমি সাইলেন্ট ছিলাম, আমি দেখছিলাম, আমি গ্রুপে বসে বসে মারামারি করতেছে, গালাগালি করতেছে, আমি দেখতেছিলাম, আমি কি করবো। না, কিন্তু আপনার জায়গা থেকে টিচারের সাথে কেউ পক্ষে বলার মতো কেউ ওখানে ছিল? যে টিচারের পক্ষে বলার মতো কেউ ছিল ওখানে? যদি 2-1জন থাকতো, আমার মতো আগে চুপ ছিল আর কি, কেউ কিছু বলে না। আমি এই জায়গাটাকে নোট করতে চাই একটু। কেন নোট করতে চাই? আমি ইশিখন দিয়ে এটা বলতেছি না, আমি সার্বজনীন প্রেক্ষাপটে এটা বলতেছি। সাইলেন্স ইজ সামটাইম ক্রাইম। কেন বলতেছি? অন্যায় করা, অন্যায় সহ্য করা দুটোই সমান অপরাধ। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সাইলেন্স ইজ ওকে, বলা হয় সাইলেন্স ইজ প্রেয়ার, সিচুয়েশনাল। কিন্তু যখন দেখবেন যে একটা জিনিস খুব ম্যাল প্র্যাকটিস হচ্ছে, ব্যাড প্র্যাকটিস হচ্ছে, রেগুলার হয়ে যাচ্ছে, যিনি ওখান থেকে ওইটার উল্টা রেজাল্টটা পেয়েছেন, লাইক যারা ওখানে তর্ক বিতর্ক করছে তারা যেমন তাদের জায়গা থেকে রাইট, কেউ লোক তো ওখান থেকে কোনো বেনিফিট হয়েছে, তাদেরও কথা বলাটার যুক্তি আছে ওখানে, তাদেরকেও বলতে হবে যে আমরা তো এইভাবে বেনিফিটেড হয়েছি। সো আপনি বেনিফিটটা নিলেন, তো আপনি যখন রেসপন্স করবেন না, যারা বেনিফিটেড হলো না তারা যখন কন্টিনিউয়াসলি রেসপন্স করছে, আপনি যখন রেসপন্সটা করতেছেন না, তখন দুইটা ক্ষতি হয়। একটা হচ্ছে তারা মনে করে তারা 100% রাইট, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে আপনি বেনিফিটেড হলেন, সেই প্রতিষ্ঠানের অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। মধ্যে আমাকে একজন মেনশন দিছিল, দিয়ে বলছিল যে ভাই আপনি কিছু বলেন। আমি বলি ভাই আমার তো কোনো প্রবলেম হয়নি, আমি স্যাটিসফাই আছি, আমার কোনো প্রবলেম হয়নি ওনার সাথে, আমি এখন পর্যন্ত স্যাটিসফাই আছি, উনি যা শেখাইছি আলহামদুলিল্লাহ আমি যাইতেছি, আমি রাইট ওয়েতে যাইতেছি, আমার বলার কিছু নাই, আমি আর কি বলবো। আর এখন যদি আমি উল্টা বলতাম তো ওরা আমাকে নিয়ে আরো ট্রল শুরু করতো, আমাকে নিয়ে আর কি। তারপর কি হলো? তারপর হচ্ছে কোর্স অফ ছিল এন্ড স্কুল মেবি কুল ছিল, দ্যাটস ওয়াই আমি বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পর আমার ল্যাপটপ নাই, কিছু নাই, কাজ বন্ধ। আবার প্রায় 1 মাসের মেবি মতো বন্ধ ছিল। তখন আমি আমার আম্মুকে বলছিলাম যে একটা ল্যাপটপ কিনে দাও না, কাজ করি। উনি বলছেন না, সামনে পরীক্ষা চলে আসছে, তুমি ল্যাপটপ দিয়ে কি করবা, বাদ দে ওইসব, এসব দিয়ে আর কি ফিউচার নাই, পড়ালেখা করো, ভালো করে একটা জব করবা, এইসব করবো কি বন্ধ। তারপর আমি আমার ভাইয়াকে বলি যে এরকম হয়েছে, আমার তো এখন কাজ স্টপ। ফার্স্টে করছিলাম মেবি $200-300 মতো করা হয়েছে, বাকিগুলা এগুলা পেওনিয়ার আটকে আছে, তোলার মতো নাই, তুলতে পারতেছি না, আমার কাজগুলো সব। তারপর উনার একটা ল্যাপটপ ছিল, উনি নিজে কাজ করতো, উনি ওইটা বলছে আচ্ছা অসুবিধা নাই, আমি ওইটা দিয়ে দিতেছি বলে উনার নিজের কাজগুলো স্টপ করে উনি উনার ল্যাপটপটা আমাকে দিয়ে দেয়। ভাইয়া? আচ্ছা, যে ভাইয়া বাইরে জব করে। ওকে। মোটামুটি চলার বুঝে একটা ল্যাপটপ, কোনো রকম কাজ করা যাইতো। ওকে। ওইটা দিয়ে কিছুদিন কাজ পরে ওইখান থেকে আর কি টার্নিংটা শুরু হয়। ওই মাসে ধরেন একদম ঠাটায় কাজ করেছি, কাজ করার পর সিলেটে এটাকে কি বলে? ঠাটায়া? সিলেটে বলে না, সিলেটে বলে একদম ফাটাইয়া। আমাদের এদিকে বলে ধুমাইয়া। এই ধুমাইয়া বলে যায়। আচ্ছা, ঠিক আছে। তারপর কাজ করেছি, কাজ করার পর
আলহামদুলিল্লাহ কি মোটামুটি ভালো একটা ইনকাম আসছে। ইশিকনের তখন একটা গ্রুপ ছিল, ওইখান থেকে আর কি ফার্স্টে যখন আবার এক্সাম পরে স্টার্ট করছি ওদের কাছ থেকে কিছু সাপোর্ট নিয়েছি, হুম। সাপোর্ট দিছে ওরা, তারপর আর কি আবার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ শুরু করছি, তারপর মান্থলি ইনক্রিজ হওয়া শুরু হয়েছে আর কি ক্লায়েন্ট গুলা বা ইনকাম গুলা। আপনার কি সবই কি এই বিভিন্ন আপনি এই ক্রিয়েট করে ওখান থেকে বাইরের ক্লায়েন্টগুলো নেন, নাকি আপনার এখন কিছু পার্সোনাল ক্লায়েন্ট হচ্ছে যারা সরাসরি আপনার সঙ্গে ডিল করে ওই না মার্কেট বর্তমানে প্লেসে? না, হচ্ছে কি আমি মার্কেট প্লেসে লেভেল 2 সেলার, বাট আমি মার্কেট প্লেসে কাজ করি না, কোনো আচ্ছা। মার্কেট প্লেসে কাজ করি না, কারণ মার্কেট প্লেসে কাজ করলে ওরা 20% চার্জ রেখা দেয়। আপনি $1000 ইনকাম করলে ওরা $200 রেখা দিবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে বর্তমানে সব ক্লায়েন্ট যেগুলো আছে ওগুলো বাইরে কাজ করি। সো বাইরে কাজ করে এটা কি মানে নিজস্ব পার্সোনাল কমিউনিকেশন থেকে? পার্সোনাল কমিউনিকেশন, ইমেল এন্ড হোয়াটসঅ্যাপ। ওকে। এন্ড বর্তমানে হচ্ছে আর কি ইয়ে নিয়ে কাজ করি, আমাদের একটা টিম আছে, একটা এজেন্সি আছে, এজেন্সি নিয়ে আমার এমপ্লয়ি আছে 4 জন। আপনার কত ইনকাম হয় মান্থলি এখন? মান্থলি $2000 to $4000 মধ্যে। 2000 থেকে $4000। এটা কোনো মাসে বাড়ে কোনো মাসে কমে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক আর কি, কোনো এক্সাক্ট ইনকাম নেই। তো এইটা কি আপনার সমস্ত পার্সোনাল জায়গা থেকে হয় নাকি মার্কেট প্লেস থেকে হয়? না মার্কেট প্লেসে এখন একদম অফ, মার্কেট প্লেসে একদম কাজ করি না, একদমই কাজ, সব বাইরে পার্সোনাল ক্লায়েন্ট, সব বাইরের পার্সোনাল ক্লায়েন্ট আপনি নিজে থেকে ইমেল করে নিজে থেকে কমিউনিকেশন? কোল্ড ইমেল করে আর কি নিচে, বা ইমেইলে কমিউনিকেশন করি এন্ড হোয়াটসঅ্যাপ ওগুলোতে কমিউনিকেশন করি। তো ওরা যখন আপনাকে ডলারটা পাঠায় বা এটা পাঠায়, এটা নিয়ে কোনো কোশ্চেন ওঠে না ব্যাংকে যে কোথা থেকে আসলো এই ডলারটা বা কি অবস্থা? না, কজ মোস্ট অফ দ্য ডলার আমি সব টাকা উঠানো হয় না, আচ্ছা। ব্যাংকে সব টাকা আসে না, যেগুলা টাকা নেই এগুলো ওয়াইজের মাধ্যমে নেই। ওয়াইজ বলতে? ওয়াইজ একটা আর কি অ্যাপের মতো আছে, বাকি ওয়েবসাইট একটা আছে ইন্টারন্যাশনাল, ওরা হচ্ছে আর কি যদি ওইখান থেকে ডলারে পাঠিয়ে দেয় তাইলে ডিরেক্ট ব্যাংকে চলে আসে, ওখান থেকে ওরা এতে পাঠায়? ওকে, ডিরেক্ট ব্যাংকে চলে সো আসে। কমিউনিকেশন এখানে কোনো সমস্যা নাই? না, এন্ড Okay. রেমিটেন্সও দেয় আর কি ব্যাংক ওইটার জন্য। ওকে, ওটা সবার রেমিটেন্স যুক্ত করে বোধহয় 2% বা সামথিং? হ্যাঁ হ্যাঁ, ওকে। 2.5% মতো দেয়। সো বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখের কাছাকাছি। 2 লাখ প্লাস। কত ইনকাম হলো এই ইনকাম মার্কেটে যাওয়ার পরে? ইন টোটাল ইনকাম এখন পর্যন্ত কত হয়েছে? ইন টোটাল 40-50 হাজার ডলার হবে। 40-50 হাজার ডলার হলে কিন্তু 30-35 লাখ, এবং আপনি পাবলিক মিডিয়ামে বলতেছেন, এটা সমস্যা আছে কিন্তু। হবে কল আমার মোস্ট অফ দা মানি যে সবগুলো উঠানো হয়েছে ওগুলো সবগুলো উঠানো হয় নাই, বেশিরভাগ হচ্ছে আবার ইনভেস্টমেন্টে চলে গেছে। যেমন অ্যাফিলিয়েট সাইট আছে, ই কমার্স সাইট আছে, বা বাইরে আমার পাকিস্তানের কিছু ফ্রেন্ডরা আছে ওদের সাথে আমাদের এজেন্সি আছে, ওইগুলো আর কি ইনভেস্টমেন্ট চলে যায়। ইনভেস্ট করেন আপনি আবার ওখানে? কিস্টন ইনভেস্ট করেন? আমাদের এজেন্সি আছে, এজেন্সির এয়ার্স কস্ট আছে বা অন্যগুলো কস্ট আছে। আমি যে কাজ করছি $2,800 মধ্যে আমি নিজে কাজ করে হবে $500-600 ইনকাম করছি, আর বাকি যে টাকা আসছে সবগুলো ইনভেস্টমেন্ট থেকে উঠে আসছে। ইনভেস্টমেন্ট মানে? আমাদের এজেন্সি আছে, এজেন্সিতে আর কি পাকিস্তানি একটা এজেন্সির সাথে যুক্ত আছি, ওদের সাথে আর কি ওইটা। ওরা টাকা রেখে দেয়? না, ওদের সাথে আর কি কাজ করি আমি। আচ্ছা। আমার একটা ফ্রেন্ড আছে, আমরা একটা এজেন্সি রান করতেছি বর্তমানে, হ্যাঁ। ওই এজেন্সিতে আর কি ইনভেস্ট করছিলাম। দেন ও আচ্ছা, আপনার এজেন্সি নিজেরা এজেন্সি তৈরি করতেছেন? ও আচ্ছা আচ্ছা। বা অ্যাফিলিয়েট সাইট আছে, অ্যাফিলিয়েট সাইটগুলো ক্রিয়েট করতেছি, ওগুলোর জন্য আর কি, যাতে করে আপনারা কাজ নিয়ে এসে আপনারা কাজ করাইতে পারেন, মানে গ্রুপ অফ পিপল। হ্যাঁ এজেন্সি দিয়ে করেছি, বা প্যাসিভ ইনকামের জন্য অ্যাফিলিয়েট সাইটগুলো ক্রিয়েট করতেছি, ওগুলোর জন্য আর কি আবার ইনভেস্টমেন্ট লাগতেছে। ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং এটা সম্ভব। তবে এক বছরে $30,000, এটা আমার কাছে অনেক বেশি মনে হলো। না, হইবে, আমি এক্সাক্ট বলতে পারছি না, তবে 25 থেকে 30-এর মধ্যেই হবে। তবে মোস্ট অফ দা হাতে আসছে হবে 8-10 লাখ হবে হাতে উঠছে, বাট বাকি সবগুলোই হচ্ছে আর কি ইনভেস্টমেন্ট। বাকি সব ইনভেস্ট করেছেন? ইনভেস্টমেন্ট। বাবা খুশি, মা খুশি এগুলো নিয়ে? হ্যাঁ সবাই খুশি হবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার যাব থার্ড কেসে। আমি অনেক ধন্যবাদ জানাই, আপনি সিলেটে তো থাকেন এখন? হ্যাঁ, সিলেট থেকে এসেছেন আমাদের এই ভিডিওটা মেক করবার জন্য, এবং ইশিখন আপনাকে এখানে নিয়ে এসছে যে তারা কিছু এক্সাম্পল সেট করেছে, সেটাকেই তারা দেখাতে চায়। আমার মনে হয় ইশিখনকে আমি সাজেস্ট করবো যে 2-1টা ফেইলিওর কেসও আপনারা দেখান, তাই না? শুধু সাকসেসফুলটা কেন দেখাবেন, একটু ফেইলিওর কেসটাও দেখেন, তার কথাগুলো আপনারা একটু শোনেন, যে যারা আলটিমেটলি এখানে আসার পরে ফেল হয়েছে তাদেরকেও একটু দেখান, তাদেরকেও একটু নিয়ে আসেন, তাদের কথাগুলো আপনারা শোনান। পাশাপাশি মুখপত্র যারা আছেন, টিচার, তাদেরকেও বসে আমরা আসলে রিয়েল সিনারিটা দেখি। এবং এই গাছটা রাখা একটা প্রতিষ্ঠানের, একটা ই কমার্স প্রতিষ্ঠানের কিন্তু অনেক বড় একটা গাছ আমি মনে করি। হয়তো ইশিখন সেদিকেও যাবে ভবিষ্যতে। সো থ্যাংক ইউ সো মাচ। কি নাম যেন বললেন আপনার? রাহিয়ান হোসেন। রাহিয়ান, অনেক ভালো থাকবেন, ভবিষ্যতে আরো বেশি ইনকাম করবেন, কারণ আপনারা ইনকাম করেন বলেই বাংলাদেশের অর্থনীতি এতটা স্ট্রং। হ্যাঁ, কারণ রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন, একটা হচ্ছে ঘরে বসে ইনকাম করা, একটা হচ্ছে দেশের বাইরে বসে ইনকাম করা। এই 2 রেমিটেন্সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতির জন্য, কারণ আমরা হচ্ছে ঘরে বসে আমাদের শ্রমটাকে এক্সপোর্ট করি, দেশের বাইরে এক্সপোর্ট করি, যারা আপনারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করেন। আরেকটা হচ্ছে যে দেশের বাইরে যাচ্ছে, গায়ে গতরে খাটছে, ওখান থেকে পয়সা ইনকাম করে দেশের জন্য পাঠাচ্ছে।
সো এই দুটো রেমিডিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা ইউটিউবিং করে হোক, ফেসবুকিং করে হোক, বা ওনার মতো ফ্রিল্যান্সিং করে হোক। এটা এবং এই অ্যামাউন্ট অফ মানি কিন্তু বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় একটা আশীর্বাদ, অনেক বড় আশীর্বাদ। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন এবং অনেক শুভকামনা থাকছে ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ। এবং এই প্রমোশনাল ভিডিও করতে গিয়ে আমি কিছুটা নিজেই অবাক হয়েছি, টু বি অনেস্ট। বিশেষ করে ওকে যখন আমি স্টুডিওতে ঢুকতে দেখলাম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। বয়স কত আপনার? 15। কিসে পড়েন আপনি? ক্লাস 10-এ পড়ি। কোন স্কুলে? নোয়াখালী জিলা স্কুল। নোয়াখালী জেলা স্কুলেতে পড়ছেন আপনি? জি। ক্লাস 10-এ? জি। আপনি কত ইনকাম করেছেন লাস্ট 3 মাসে? 2 লাখ প্লাস। সাধারণত আমি কোনো ভিডিও রেজাল্ট আগে বলি না, রেজাল্ট শেষে থাকে। আজকে আমি রেজাল্টটা আগে বলে দিলাম, তারপর আমি স্টোরিতে যাব। ওকে, নাম কি আপনার? আমার নাম তানজিম কবির ত্রিনব। ত্রিনব? জি। কে এসছে? নব। ত্রিনব মানে কি এটার? এটার মানে ঠিক আমি নিজে জানি না। আচ্ছা, যাই হোক, আমি তোমাকে তুমি করেই বলি। সেটা হচ্ছে যে নিজের নামের অর্থ জানাটা খুব জরুরি। এই একটা সিগনেচার, সেটা সারা জীবন মানুষ ক্যারি করে। তোমার আব্বুকে আজকে জিজ্ঞেস, তো তাহলে তুমি তোমার নাম যে রেখেছে তাকে বলবা যে তুমি আমার এই নামটা কিভাবে রাখছিলা, কেন রাখছিলা, আমাকে বের করে দাও। ঠিক আছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। একটা বই থেকে পাইছে। সাথে কে এসছে তোমার? আমার বাবা এসেছে। ওকে, তুমি যে গল্পটা বলবা, এই গল্পটা আমি প্রথমেই বলে নেই, তুমি অনেক বয়সের দিক থেকে আমাদের অনেক জুনিয়র, কিন্তু তোমাকে আজকে লক্ষ লক্ষ মানুষ দেখবে। সো একটা লাইনও এদিক ওদিক করা যাবে না। মানে এদিক ওদিক মানে হচ্ছে হলো কোনো কিছু মিথ্যা বলা যাবে না, এতে তোমাকে নিয়ে অনেক সমালোচনা হইতে পারে। মিথ্যা বলতে কি? মিথ্যা বলতে না না, শিখো না, মানে তুমি যা করেছো, যা ইনকাম করেছো সেটাই বলতে হবে। আমি তো প্রমাণ সহ এসেছি, তাই প্রমাণ সহ এসছো? ঠিক আছে, ওকে, চলো আমাকে গল্পটা একটু বলো, কিভাবে কি হলো ঘটনাটা। ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি অনেক আগ্রহ ছিল। ওকে। যেমন আমি ক্লাস 1-এ থাকতেই কম্পিউটার নিয়ে অনেক ঘাটাঘাটি করা শুরু করে দেন। ক্লাস 5-এর লাস্টের দিক থেকে তখন আমি প্রোগ্রামিং সম্পর্কে আগ্রহ জাগে, তখন থেকে আমি প্রোগ্রামিং করা শুরু করি। তোমার নোয়াখালী ভাষা পারো? জি। তো ওই ভাষাতেই বলো না, তুমি কি ভাষায় কথা বলো বন্ধুদের সাথে? নোয়াখালীর ভাষায় কথা বলো? বন্ধুদের সাথে একটা ভাষা। তো আমিও তোমার ফ্রেন্ডের মতোই, তুমি বলো, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ বলো। তখন প্রোগ্রামিং নিয়ে অনেক আগ্রহ জাগে, তখন কি করি, প্রোগ্রামিং নিজে নিজে ট্রাই করি, বিভিন্ন ধরনের এই প্ল্যাটফর্ম থেকে শুরু করে অনেক প্রোগ্রামিং করার ট্রাই করি। যেমন সি, পাইথন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেন স্কুলে আমাদের মিজান স্যার, তখন উনি আমাদের ওখানে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে উনি নিজে প্রোগ্রামিং করানো শুরু করে কম্পিউটারে। জি, প্রোগ্রামিং করানো শুরু করে, তখন আমরা কয়েকজন সহ সি প্রোগ্রামিং শিখতে থাকি। তখন দেন করোনা চলে আসে, দেন সব অফ হয়ে যায়। তখন কিন্তু আমার ভিতরে সেই আগ্রহটা ছিল। দেন বাসায় গিয়ে বাসায় কম্পিউটার ল্যাপটপ ছিল, তখন ল্যাপটপ দিয়ে শুরু করি নিজে অনেক দিন করার পরে, প্রায় 1 থেকে 1.5 বছর পরে দেন আবার স্কুল থেকে ফোন আসে যে শিক্ষা অধিদপ্তর থেকে সরকারিভাবে 2 থেকে 3 জনকে কোডিং শেখানো হবে, প্রোগ্রামিং শেখানো হবে। তখন আমাদেরকে 2-3 দিন ক্লাস নেওয়া হয়েছে। দেন আমি নিজে করতে থাকি। দেন অনলাইন ক্লাস করার সময় তখন ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে অনেক আগ্রহ জাগে। ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে অনেকে দেখলাম যে ইথিক্যাল হ্যাকিং করে। আমি অনেকের সাথে পরিচয় হয়েছে, বড় ভাইয়া বাগান করে, তখন ওরা বলছে তুমিও আসো আমাদের সাথে। তখন আমি প্রায় 3 থেকে 4 মাস ইথিক্যাল হ্যাকিং নিয়ে ঘাটাঘাটি করার পরে, অনেক কিছু জানার পরে দেন আব্বুকে বলি, আব্বু আমাকে এই প্রোগ্রামিং সম্পর্কে কিছু একটা কোর্সে ভর্তি করে দাও, ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে কোন একটা কোর্সে ভর্তি করিয়ে দেন। তখন আব্বু আপনার ভিডিওটা দেখছে। কোন ভিডিওটা বাবা? শাওনমির ভাইয়া, তারপর শাওন, হ্যাঁ, এথিক্যাল হ্যাকার। হ্যাঁ, তখন ওইটা দেখা পরে বলছে তুমি এখানে ভর্তি হও। দেন ভর্তি হয়ে গেলাম। কিছুদিন পরে ক্লাস শুরু হয়। তখন ক্লাস শুরু হলে ক্লাস করতে করতে অনেক ভালোভাবে ক্লাস চলতেছিল। ইশিকনে ক্লাস করে মেন্টর আমাদের অনেক ভালো, আশরাফুল আলিম স্যার, ওনার কারণে আমি যতটুকু পারছি উনি। আচ্ছা, তো তারপরে ক্লাসে কি হলো? তো ক্লাসে হলো যে আমাদের ক্লাসের ভিতরে যারা একটু মনোযোগ দিছে লাস্ট পর্যন্ত তারাই টিকে থাকতে পারছে। যেমন আমার অনেক কিছু শেখানো হচ্ছে, যেমন ওরা আপনাকে যা প্রত্যেকটা টপিকের উপরে, যেমন আপনার পেনিট্রেশন টেস্টিং থেকে শুরু করে এসকিউএলআই, তারপর দিয়ে এক্সএসএস, তারপর দিয়ে হচ্ছে ফরেনসিক ক্রিপ্টোগ্রাফি, সবগুলো সম্পর্কে ধারণা দিয়েছে। আমার কোনো আইডিয়া নাই ভাই, তুমি যা বলতেছো বলে যাচ্ছ, আমার কোনো আইডিয়া নাই। এগুলো সবগুলো সম্পর্কে আপনার ধারণা দিয়ে গেছে, বাকিটা আপনাকে নিজে করতে হবে, কারণ 3 মাসের ভিতরে সবগুলো সম্পর্কে আপনার অ্যাডভান্স ধারণা দেওয়া সম্ভব না। দেন আমি নিজে ঘাটতে ঘাটতে প্রায় 1 বছরের মতো শিখার পরে লাস্ট ডিসেম্বরে। তুমি কত সালে ভর্তি হলা? কত সালে? জুনে, 2021 সালে জুনে ভর্তি, প্রায় 7 থেকে 8 মাস পরে। ওকে। দেন অনেকে আমাকে কি করতো, অন্যান্য ব্যাচের ওদের সাথে পরিচয় পরে ওরা কাজ করতেছিল, আর আমাদের ব্যাচে কেউ করে নাই।
পারতেছিল না, অনেকে বিজি হয়ে গেছে নিজের জবে। তখন ওদেরকে হেল্প করতে করতে তখন আমি বললাম, আমি নিজেও কিছু একটা করা দরকার। তখন আপু আর কি আমার অ্যাকাউন্ট তো পারবো না, তাই আব্বুর নামে একটা অ্যাকাউন্ট খুলে দেন কাজ করি কিছুদিন। ও মানে কাজ তোমার আব্বুকে দেয়, আসলে কাজ করো তুমি? হ্যাঁ, কাজ করে কিছুদিন কাজ করার পরে সে এখানে কাজ না করে একটা কোম্পানি ছিল আপনার ঢাকারই, হ্যাঁ, মার্কেটিং এজেন্সি, তারা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমার জয়েন করে দেয়। দেন ওদের ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আমি নিজে করছি, ওদের পেনিট্রেশন টেস্টিং, ওদের মানে ওয়েবসাইট সিকিউরিটি দেওয়া, এটা করলাম, ওখানে করলাম। তারপরে আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন জায়গা থেকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনার ইউএসএ থেকে অনেক ক্লায়েন্ট নক দিত আমাকে ইমেল করতো। দেন ওদের সাথে কাজ করতে করতে আবার অনেকের সাথে শেয়ারে কাজ করতাম। বলা যায় আমি 12 ঘন্টা কাজ করছি এ পর্যন্ত। 12 ঘন্টা বলতে মানে হচ্ছে আমি যে 2 মাস কাজ করেছি, সেই 2 মাসের ভিতরে ঘন্টা হিসাব করলে আমি মাত্র 12 ঘন্টায় কাজ করছি। মানে টোটাল 12 আওয়ার্স 2 মাসের ভিতরে, এইটার মাধ্যমে 12 আওয়ারের ভিতরে আমার এত টাকা আসছে। 2 মাসে মাত্র 12 ঘন্টা শ্রম দিছো ওইখানে? মানুষজন তো প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে শ্রম আমার কাজে মানে হচ্ছে যতটুকু সময় লাগে ততটুকু। যেমন অনেকে কি করে, কাজ নিলে বা কাজ করলে অনেক সময় দেয়, কিন্তু না, আমি যতটুকু সময় লাগবে আমি ততটুকুই সময় দিতাম। কারণ এখানে আপনার এই আপওয়ার্কে আপনার আওয়ার অনুযায়ী টাকা দেয় আপনার। আমি $50 পার আওয়ার নিতাম, $100 নিছি। দেন এভাবে আমার ঘন্টা হিসাব হতে থাকবে। দেন আমার টাকাটা মানে টাকাটা আসতে শুরু করবে। অনেকে কি করে, এই যে এটা নিয়ে অনেক সময় কাটায়, কি করে অন্যান্য কাজে করে, তা অনেক টাকা ইনকাম হয়ে যায়। কিন্তু আমি সময় মতো কাজ করতাম, তাই এভাবে মাত্র 12 ঘন্টা কাজ হয়েছে। টোটাল 12 ঘন্টা কাজ করছো তুমি এটা? আচ্ছা, এথিক্যাল হ্যাকিং বিষয়টা আসলে কি? এথিক্যাল হ্যাকিং হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি হচ্ছে আপনার অনলাইন ইন্টারনেটের নিরাপত্তা, আপনার ওয়েবসাইটের নিরাপত্তা, এগুলো হচ্ছে আপনার সাইবার সিকিউরিটির একটা অংশ। যেমন ওয়েবসাইটের জন্য হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, মানে আপনার প্রত্যেকটা কোর থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আপনার টেস্ট করা হবে। তাহলে বোঝা যাবে যে কোথাও কি আপনার মেলাওয়াত দেওয়া আছে, মানে কোথাও কি আপনার কোন ত্রুটি আছে, যার কারণে কোনো হ্যাকার চাইলে আপনার এটা ফুল অ্যাক্সেস নিতে পারবে না, নিতে পারবে না। ওকে, এই কাজটা কি আলটিমেটলি তোমার এই মার্কেট প্লেস থেকে আসে নাকি তোমার পার্সোনাল রিলেশনশিপ ক্লায়েন্টের সাথে? মার্কেট প্লেস আর হচ্ছে এই বিভিন্ন ধরনের মানুষ থেকে, মানে ওরা কাজ পাইলে আমাকে দিয়ে দেয়, ওরা না পারলে আর কি। ওকে, সো তোমার মার্কেট প্লেসের প্রোফাইল, তুমি আজকে যে অ্যামাউন্টটা ইনকাম করো, তোমার মার্কেট প্লেসের প্রোফাইলে গেলে ওই ডলার দেখতে পাবে, নাকি এটা তোমার ব্যক্তিগতভাবে? মার্কেট প্লেসে কম হয়েছে, অনেক কম হয়েছে। কম হয়েছে, সো এটা ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত আছে, তাই ব্যক্তিগত ওরা আমাকে যেভাবে পেমেন্ট করতো, হ্যাঁ, সেটা আর কি আমার কাছে আছে। সো তোমার প্রোফাইল বেসিক্যালি তোমার বাবার নামে করা? বাবার নামে করা ছিল, কিন্তু বাবা কাজ নিয়ে আসলে আলটিমেটলি করতেছে মানে আমি সব করতাম, আমি বিট করতাম, কিন্তু চিন্তাছে পুরো দুনিয়া তোমার বাবাকে। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তোমার বাবাকে লাগবে ভিতরে আমার বাবা আবার কিন্তু এগুলো সম্পর্কে আপনার মতো বেশি কিছু জানে না, ইভেন উচ্চারণ করতেও সমস্যা। কোনো সমস্যা নেই, তোমার বাবা নোয়াখালীর ভাষায় কথা বলতো না? তাহলে শুদ্ধ 12 বছর নোয়াখালীর ভাষাই তো সুন্দর, নোয়াখালীর ভাষাই তো ভালো, আমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর বসেন, আপনাকে ডিমান্ড করছে এই ভিডিওটা। কে হয় আপনার? আমার ছেলে। আপনার ছেলেকে আপনি ভিডিও দিয়েছিলেন আমার কোনো ভিডিও যেটা দেখে ওই শিখনে গিয়েছিল, এরকম কোনো কিছু? ভিডিও আমি দেখছিলাম, আচ্ছা, করোনাকালীন সময়, তখন আমি দেখলাম যে সে আইডিয়াল সময় নষ্ট করতেছে। তখন আপনার ওই ভিডিওটা দেখার পর আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি। কোন ভিডিও ছিল এটা, একটু বলতে পারেন আমাকে? শাওন মিরের, হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং ভিডিওটা দেখছিলাম। হ্যাঁ, আরেকটা বইলা বড় যে কিশোরগঞ্জ দা রশিক দিবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 জনকে নিয়ে ভিডিওটা করা ছিল। আমি ওটা দেখার পর পরবর্তী দেখলাম যে ও আমার অনেকগুলা ধরেন ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এগুলো নিয়ে সবসময় নাড়াচাড়া করে, এগুলো নষ্টও করে ফেলছে অনেকগুলা। তোরাই বলছি তুমি যেহেতু এত ইন্টারেস্টেড, তাহলে ঠিক আছে, তোমার আমি ইস্যু করে ভর্তি করে দিই। এখন তুমি কোনটার উপর কি ডিজিটাল মার্কেটিং, ওদের তো অনেকগুলা আছে, তুমি কোনটাকে বেশি প্রিপেয়ার করো? তখন বলছে যে আব্বু, আমি যেহেতু কোডিং আমি খুব ভালো বুঝি, আমার কাছে বড় হইতে যাবে, এটাতে ভালো করতে পারবো, তুমি যদি বলো তাহলে তুমি যেটা মনে করো আমাকে ওখানে তুমি অ্যাডমিশন দিয়ে দাও। তখন আমি ওদের সাথে আবার পরে কথা বলে পরবর্তীতে তাকে অ্যাডমিশন দিয়ে গেছি। আচ্ছা, কত সাল থেকে করাটা এটা? 2021 জুনে। হ্যাঁ, ওকে, তারপর আব্বু আবার প্রাইমারি স্কুলের টিচার। হ্যাঁ হ্যাঁ, আমি আবার মনে করি কে প্রাইমারি স্কুল টিচার? ওর আম্মু। আচ্ছা আচ্ছা, ও ওকে। আমি আবার মনে করেন 16 বছর একটা কোম্পানি হেড অফ অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করছি। উলিগলিটা চাকরিটা ছেড়ে দিছি, এখন আমি বর্তমানে আমার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে মাইজদিতে। ওকে, বিউটিফুল। সো কি হলো ভর্তি করানোর পরে? ভর্তি করার পর আমি আর ওর আম্মু
পাশাপাশি ওর পাশে বসে থাকতাম, আসলে সে কি শিখতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ আর সে তো ছোট। হ্যাঁ এখন দেখতেছি যে যেগুলা বলতেছে লাউড স্পিকার, আমি বলতেছি একটা সাউন্ড বক্স কিনে দিছি ওকে, তুমি শুনলে হবে না, আমরাও শুনবো। ভেরি গুড। এখন দেখতে দেখতে দেখি যে মোটামুটি সার্চ যা বলে ও সঙ্গে সঙ্গে আবার এগুলা সার্চ করি, সবার আগে এটা বলে দিতে পারতেছে। ওকে, তখন ওরা আর আমি ইশারায় গীতে এগুলা বলতেছে, একবার উঠছি যে আমার মাথা তো ধরে না, তিরুগের মাথা পড়া ধরে, এগুলা ও পারবো। আচ্ছা তখন আমরা প্রথম বড় করে দুইজনে আবার ওয়াইফ একটু টেনশন করতে, বলতেছে এটাতে তো অনেকে দেখা গেছে কি একবার এতে যদি ভুল কিছু করে বসে একবার স্যার ওই যখন সাইবার নিরাপত্তা সম্পর্কে বলতেছিল, তখন ওখানে জরিমানা এমন জেল সম্পর্কে, ওখানে 5 বছর থেকে শুরু করে জেল হয়, একবার ফার্স্টবার ধরা খেলে 5 বছর জেল, এরকম দেখছে। আর আম্মু তাই অনেক চিন্তা করতো আমার যে না সম্পর্কে। ছেলে জেলে ঢুকে বসে থাকে। ওকে, হ্যাঁ তারপর এর পরবর্তীতে এখন দেখলাম যে ও স্যারের সাথে ওর একটা ভালো সম্পর্ক, স্যারও সবসময় তদারকি করে। তানজিব ভাই সিরিয়াসকে, তোমার বয়সের আর কেউ ছিল ওখানে? না, না, আমি ও সবার সবার কনিষ্ঠ। থেকে কনিষ্ঠ। ইসুকান আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি আমাদের এখানে দেখলাম যে আপনি সবচেয়ে কনিষ্ঠ, তাই আপনাকে ডাকলাম। Right, আমিও কিন্তু এরকম পাইনি কাউকে। আমি ওর আগে আমি আরো 2টো রেকর্ড করেছি, তো ঢোকার পর আমি অবাক হয়ে গেছি। যাই হোক, এখন তারপর দেখলাম যে ওর সাব নলেজ মোটামুটি সে এগুলো অ্যাচিভ করতে পারতেছে, আমার কাছে মনে হয়েছে। আচ্ছা এখন ও আবার বলতেছে বড় করে, প্রথমে বাহানা ধরছে, আমার ল্যাপটপ ছিল, ল্যাপটপ এখন তার হইতেছে না, ওখানে হাই কনফিগারেশনে ল্যাপটপ লাগবে, পিসি একটা কিনে দিয়েছিল, ভালো। কম্পিউটার লাগবে। তখন ওই রাত্রে সে তখন বড় হয়ে স্যার থেকে বলতেছে স্যার প্রেফার আব্বু, করছিল একটা পিসির কনফিগারেশন, এটা আব্বুকে দিলাম, আব্বু এর পরের দিন বা 2 দিন পরে যে কিনে দিলেন। না, ও কান্নাকাটি করছে, ও বলতেছে কি 100 কত টাকা থাকে, সে নফল নামাজ পড়ছে, আমাকে বোঝ যায় না। এই ছেলেকে দিয়ে হবে না তো কাকে দিয়ে হবে? না, আমি চিন্তা করছি কি বড় করার, আমি এত টাকা তার পিছনে, এইটা তো বড় কথা না, ফিনান্সিয়ালি আমি সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু আমার ছেলে যদি বড় কর নষ্ট হয়ে যায় এটার কারণে। পরবর্তীতে ওরা আব্বু বলতেছে না, আমরা যেহেতু 2জন আছি, আর তুমি যেহেতু লোকালি ব্যবসা বাণিজ্যের সাথে এখন আসো, বাইরে যেহেতু আর যাইতেছো না, তাহলে আমরা ওকে টেক কেয়ার করতে পারো। তখন পরের দিন আমরা ডিসিশন নিয়ে মোটামুটি হাই রেঞ্জের এদের কনফিগারেশন 100 টাকা নফল নামাজ কাজে লেগে গেছে, হ্যাঁ। মাশাআল্লাহ। দেওয়ার পরে হেঁটে মোটামুটি মাস 2-3 মোটামুটি খুব সিরিয়াস। সবচেয়ে বড় এখন তাকে আমি কন্ট্রোল করছি কি, আমি একটা রুমে বলছি আব্বু তোমাকে ল্যাব তৈরি করে দেবো প্রয়োজনে, হ্যাঁ আর এইটা রিলেটেড যত লেখাপড়া তুমি আমাকে দেয় না ফাউন্ডেশনটা গড়ে খাবার। তোলো, বেড টিকিট দেবে, তালা মেরে পাস রাখে। করাই দাও, হ্যাঁ এটা তুমি পার হয়ে আসো, তারপর তোমাদেরকে এই রিলেটেড যা যা দরকার আমি আর তোমার আব্বু এটা কইরা দিব। মানে ওরা যেটা হচ্ছিল যে খুব বেশি মানে সময় দিয়ে ফেলতেছে। এক্সাইটেড, 24 ঘন্টা জাগান ছিলাম। সে বড় করে এক কথা, যে খাওয়ার কথা বলি যায়, ও এভারেজ সে যখন ঘুমায় প্রচুর ঘুমায়, আর যখন কাজ করবো দেখে যে আমরা ঠিক লাস্ট আছে কিনা। 2-3 দিন জ্বর উঠছে, আর যখন ছিলাম আর তখন এখন থেকে দেখলাম যে সে আটকে রাখে ভেরি মাচ ফোনটা। ইন্টারেস্টেড। এখন পরবর্তীতে এখন আর কি করব, একটা ওয়ার্ড আছে হুইচ ইজ কল ব্যালেন্স। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটার প্রয়োজন হয়। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি ব্যালেন্স করতে না পারো, তাহলে তোমাকে শেষ করে দিবে। ক্ষমতার একটা ব্যালেন্স দরকার। হ্যাঁ, একটা কথা আছে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। কন্ট্রোলটা হচ্ছে ব্যালেন্স। তোমার যতই আগ্রহ থাকুক না কেন, যাই থাকুক না কেন, যত ভালো জিনিসই হোক না কেন, তুমি যদি গ্যাপ না নাও, কোথায় থামতে হবে, কোথায় শুরু করতে হবে, এটা যদি না বুঝো, ওটা তোমাকে শেষ করে দিবে। হ্যাঁ, সেটা হচ্ছে বিষয়। তোমার বাবা যে কাজটা করছে সেটাকেও আমি সাপোর্ট করি না, একবারে বন্ধ করে দেয়া। বাট তুমি যেটা করতেছিলা ওইটাকেও আমি সাপোর্ট করবো না, যে একদম এই বয়সে 15 বছর বয়সে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু কম্পিউটার নিয়ে পড়ে আসো। না, এটা তোমার তো ক্লাস একটা শেষ হতো, তখন তো রাত্রিবেলা ক্লাস হতো 10টা থেকে, তখন 12টা বেজে যেত ক্লাস শেষ হতে। এরপর থেকে আমি ঘুমাইতাম না। আমার রুমে কম্পিউটার ছিল যে সময়, সে সময় আমি সারা রাত ধরে হতাম। তখন স্কুলে আমার অনেক সময় প্রাইভেট মিস হয়ে যেত। না, এগুলো করা যাবে না। ওই যে বললাম ব্যালেন্স, তোমার একাডেমিক এডুকেশনটা ভালো হইতেই হবে। স্কুলে পাশাপাশি তোমার এটা, তুমি এখানে দিনে 2 ঘন্টা সময় দিতা, 3 ঘন্টা সময় দিতা, বা 3 ঘন্টা পরে দরকার নাই। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল রাখেন যে ও একবারে যে তালা বন্ধ করেছে, তো ওর আগ্রহটা আবার যাতে না মরে যায়। না না, এখন ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা দিতেছি আমি। ওইটাই দরকার। এটার জন্য বলছি যে লাস্ট মেট্রিকটা 2-3 মাস তুমি ভালো কিছু করতে রেজাল্ট করো, পারিনি। করার পরে ইন্টারমিডিয়েট পাস করো, এই এরপরে আমি তোমাকে মোটামুটি হায়ার স্টাডি করাবো। জুনে পরীক্ষা ছিল, প্রি টেস্ট হয়েছে, তাই আব্বু কি করছে লাস্ট 2 মাস ধরে সব আটকে রাখছে, আমাকে কিছু করতে দেয় না। না, এখন তুমি এসএসসিটা ভালো করে পাস করো। এসএসসি ভালো করে পাস করার পর, এসএসসি একটা বড় সার্টিফিকেট দিবে তোমাকে। তো আমাদের এই একাডেমিক রেজাল্টগুলো কেন দরকার? দেখো, এসএসসি তুমি যদি একটা ভালো রেজাল্ট করো, একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট, তুমি তাহলে একটা ভালো কলেজে ভর্তি হতে পারবা। আর ভালো কলেজ মানে একটা ভালো পরিবেশ। আমার ইচ্ছা আছে নটর ডেমে আসা। সো তোমাকে অনেক কিছু শেখার একটা সুযোগ পাবা। ওখানে অনেক ব্রিলিয়ান্ট ছেলেমেয়েদের সাথে মিশবা, বিভিন্ন কালচার থেকে আসবে। তুমি যদি তুমি যদি ইন্টারে ভালো করতে পারো, তুমি একটা দেশের ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবা, অথবা তুমি দেশের বাইরে পড়তে পারবা। সো তোমার এই কম্পিউটিং এর জগৎটা আরো বড় হয়ে যাবে। আমি যখন ক্লাস 5-এ থাকতাম, পড়তাম, সে সময় আমাকে বলা হইতো ভালো স্কুলে, যে সেম কথাই। তখন আমাদের এখানে ভিতরে নাম্বারায়ণ স্কুল বা স্বর্ণমন্দির স্কুল হচ্ছে আমাদের নোয়াখালী জেলা স্কুল। হ্যাঁ, তাই ওখানের জন্য বলছিল অনেক কষ্ট করে
বাসায় অনেক পড়াশোনা, সারাদিন পড়াশোনা করায়, দেন আমি এখানে টিকছি। এই শিখনের অনেক বড় একটা অ্যাসেটও মানে জায়গাটা থেকে, মানুষের জায়গায় বলার জায়গাটা থেকে। তো আপনি তো ওই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ওকে দিলেন। আমি আপনার ভিডিওতে জানাবো, মানে আমি ইন্সপায়ার্ড হয়েছি খুব। আচ্ছা, তো ওর রেজাল্টটা কি দাঁড়ালো? কি ইনকাম টিনকাম, যদিও এটা বড় কিছু না, ইনকাম করছে তো 2 লাখের উপরে ইনকাম করছে। পরবর্তী বলছে আমাদের তো টাকার অভাব নাই। সেটাই, আমার মাঝদি শহরে নিজের বাড়ি, তাই আমার তো। 2টা ছেলে, আমার ছোট ছেলেটা লেখাপড়া অনেক ভালো, কারণ এটার পাশাপাশি এতো চাই মাঝে মাঝে কম্পিউটার আশেপাশে যাওয়ার জন্য। আমি বলছি, ইভেন সে আগে কম্পিউটার চালু করতে জানতো না। একদিন কি করছে, কম্পিউটার চালু করছে, এরপরে সে কান্না করতেছে, ভাইয়া ভাইয়া। কি হলো, কি করে আমি ফেলো? দিয়েছিলাম আর সে আসি দেখি যে সে কম্পিউটার সামনে বসে কান্না করতেছে। বলে কি হয়েছে? সে বলে বন্ধ করতে পারি না। তখন সে এখন কিন্তু কম্পিউটার চালাতে পারে। ওকে। না, আর আমরা মনে করেন 5 ভাই, আমরা মনে করেন আমার 2 বোন, আমার বোন মাইজিবিটি মাস্টার, আমার ওয়াইফও মাস্টার, আর আবার ভাগ্নি আছে মনে করেন ডাক্তার, সব লাইনে লোক আছে, বুঝছেন? তো এতে যেহেতু বেশি ইন্টারেস্টেড এটার উপর, দেখলাম যে অনেকের আমার ইচ্ছে হচ্ছে বড় বড় টেক জেন্ট কোম্পানি যেমন গুগলে চাকরি করার। অনেকের সাথে আমি যোগাযোগ করছি, ওরা বলছে একাডেমিকটা ঠিক করবে এবং প্রোগ্রামিং থেকে শুরু তুমি যে সেক্টরে যেতে চাও সেই সেক্টর সম্পর্কে তুমি দ্য থিং ইজ দ্যাট বেস্ট অ্যাসেট তোমার লাইফে যেটা আছে সেটা হচ্ছে তোমার ভিশন আছে। তোমার বয়সের সাথে আমি আমার বয়সটা চিন্তা করতেছি। আমি আমার গ্রামের লাইফে যেখানে পড়াশোনা করছি, আজকে অনেক কিছু বলে ফেলবো এই ভিডিওতে, ইন্টারের পরে কোন ডিগ্রি আছে সেই বিষয়টা বলার মতো লোক ছিল না। আমি এরকম। আর তোমরা এমন একটা জেনারেশন, তোমরা এই জেনারেশন হচ্ছে সবচেয়ে লাকিয়েস্ট জেনারেশন, কজ বাংলাদেশ চেঞ্জ হয়ে যাচ্ছে টেকনোলজির কারণে। তোমরা সেটার ফার্স্ট ব্যাচ, তোমরা সুযোগটা নিচ্ছ। তুমি এসএসসি পাস করো নাই, তুমি এখনই এই ওয়ার্ল্ডে ঢুকে তুমি এত টাকা ইনকাম করে ফেলছো, তুমি এত কিছু জানো, যেগুলো শব্দ উচ্চারণ করছো সেগুলো আমি শুনি নাই কখনো। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটা তুমি যদি ধরে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমার লাইফের কত বড় একটা সময় পড়ে আছে। প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনি সফলতা এবং ইনশাল্লাহ তুমি পাবা। হ্যাঁ, তোমার জন্য অনেক দোয়া, এবং তোমার বাবা অনেক অ্যাডভান্স। শুনলাম যে ওই আপরকে বোধহয় না কোথায় যেন আপনার নামে, আপনার ছবি দিয়ে আমার আম্মুটা অফ করে দিয়েছিল। 18 বছরের আগে তো এলিজিবল না। প্রচুর সময় আছে, যেটা শিখবা সেটা খুব মনোযোগ দিয়ে শিখবা এবং খুব ভালো দখল রেখে শিখবা। কম্পিটিশন যদি করতে হয় তাহলে নিজের সাথে করবা, অন্য কারোর সাথে না। তুমি তোমার বেস্টটা বের করার চেষ্টা করো, এটা হচ্ছে সবচাইতে বড় কম্পিটিশন। আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে তুমি আসলে যে শিখছো ওখান থেকে, এটাতে কি তুমি যে নোয়াখালীতে বসেই তো শিখছো, জি। তোমার কি আসলেই কোনো উপকার হয়েছে নাকি তোমার আরো অন্য কোথাও থেকে হয়েছে? হয়েছে, মানে ওরা হাঁটতে শিখাই দিছে আমাকে, দৌড়ছি আমি নিজে, এটাই কথা। রাইট। অনেকের তো অনেক রকমের কমপ্লেইন থাকে যে না ওখানে গেলাম আমাদের পাইলাম না, এটা করলাম না। এখানে আমি দেখছিলাম যে অনেক কিছু করতে পারে নাই। ওরা হচ্ছে, আমি বলি না, ওরা হচ্ছে একবার এইদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার এইদিকে যায়, মানে আবার হচ্ছে এমন হয়েছে, ওরা বলে যে স্যারে জিজ্ঞেস করছে অ্যাসাইনমেন্ট দিছেন, সে বলে আজকে মন ভালো নেই, তাই দিনে। এবং তারা এক্সপেক্ট করে অনেক কিছু। তখন হচ্ছে আবার অনেকে আছে স্যারকে বোঝানোর চেষ্টা করে, মানে অনেকে আছে নেটওয়ার্কিং নিয়ে জব করে, স্যার যখন নেটওয়ার্কিং পার্ট আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তখন ওরা বলে না এটা ওইদিকে, এটাই, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা কিছু করতে পারে। আসলে কোনো কিছুই আপনি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন না। আগে তো রাস্তাটাও মানুষ জানতো না। ও 15 বছর বয়সে ও যদি চিন্তা করে আমি গুগলে চাকরি করব, হ্যাঁ আমি এতে চাকরি, আরো ছোট বয়সে চিন্তা করা, এটা কিন্তু ইন্টারনেটের কারণেই হচ্ছে। ওর সামনে দেখতে পাচ্ছে, ও ডিসিশন নিতে পারছে। আমাদের সময়টা সেরকম ছিল না। তো তোমরা আসলে ভবিষ্যতে ওয়ার্ল্ড লিড করবা, শুধু বাংলাদেশ না, এই শুভকামনা থাকলো। আর আপনি কষ্ট করে আসছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। যেমন কিছুদিন আগে বাংলা লিঙ্ক থেকে অ্যাপ্রিসিয়েশন লেটার পাইছি, বাংলা ওদের 6টা বাক্য খুঁজে পেয়েছি, মানে 6 বারের মতো। ও তুমি ওদের প্রবলেম গুলো খুঁজে পেয়েছো? 6 বার। এটা গুগলও করা যায়। গুগল কিন্তু অনেক অনেক অর্থ দেয়, অনেক অ্যাপ্রিসিয়েট করে। বাংলা লিঙ্কের সুবিধা নেই বলে ওরা আমাকে অ্যাপ্রিসিয়েশন লেটার দিছে, বলে ওখানে ওরা উল্লেখ করছে যে তোমার দ্বারা প্রমাণিত হয়েছে যে আমাদের প্রোগ্রামগুলা, আমাদের দেশের প্রোগ্রামগুলোতে এখন আর বয়সের সীমা নাই। ইয়ং অনেক বাঘ হান্টার আমাদের এখানে করতে পারে। বিউটিফুল, বিউটিফুল, পারফেক্ট। ভালো থাকবেন। জি ওর জন্য দোয়া করবেন, অবশ্যই সে সাকসেস হয়। অবশ্যই। আর আমরা আছি বাবা মা হিসেবে ওর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমার সাথে আমার আরেকদিন হয়তো আড্ডা হবে, সেদিন তোমার স্বপ্ন সেটা পূরণ হবে এবং তারপর আমরা বসে থেকে গল্প করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই ভিডিও 3টা কম্পাইল ভিডিও,